বাসরাতে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা আমি কোনো দিন করিনি। আমার স্বামী শিশিরের সাথে বসে গল্প করছিলাম, হঠাৎ এসে কেউ দরজায় টোকা দিল। শিশির দরজা খুলতে ঘরে ঢুকলো তার ছোট চাচির মেয়ে অর্ণি। অর্ণি এসে আমার পায়ে পড়ে গেল আর কাঁদতে লাগলো। আমি বললাম, কি হলো তোমার? আরে এমন করছো কেন তুমি? অর্ণি কাঁদতে কাঁদতে বলল, ভাবি, আপনি আমার সর্বনাশ করবেন না প্লিজ। শিশির ভাইয়াকে আপনি ডিভোর্স দিয়ে দিন। আমি বড় অবাক হয়ে বললাম, কি বলছো এসব অর্ণি? তোমার মাথা ঠিক আছে তো? এখন ঠিক আছে, একটু পর ঠিক থাকবে না। মানে? অর্ণি আবার কাঁদতে শুরু করলো আমার পাশ শক্ত করে ধরে। আমি এবার শিশিরের দিকে তাকালাম, বললাম, ও এমন করছে কেন? ওর কি সমস্যা হয়েছে? শিশির বোকার মতো তাকিয়ে আছে, কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। আমি অর্ণির দুটো হাত ধরে বললাম, অর্ণি তোমার কি হয়েছে, খুলে বলো প্লিজ। অর্ণি কাঁদতে কাঁদতে বলল, শিশির ভাইয়ার সন্তান আমার পেটে। এই দেখো, হাত দিয়ে দেখো তুমি। অর্ণি আমার হাতটা টেনে নিতে চাইলো তার তলপেটের কাছে, কিন্তু আমি এক ঝটকায় ওর কাছ থেকে সরে গিয়ে খাটের একপাশে বসে আতঙ্কিত চোখে তাকালাম শিশিরের মুখের দিকে। তারপর কাঁপা কাঁপা গলায় বললাম, শিশির, এই শিশির, ও কি বললো তোমার কথা? তুমি আমার সর্বনাশটা কেন করলে? কেন? শিশির হতভম্বের মতো আমার দিকে তাকিয়ে বলল, না, ও মিথ্যা বলছে। অর্ণি এবার শিশিরের কাছে গিয়ে ওর হাতটা ধরল, অতঃপর বলল, কেন মিথ্যা বলছো তুমি? আমার সব কিছু শেষ করে দিয়ে কেন এখন অস্বীকার করছো? তুমি না কোরআন শপথ করে বলেছিলে আমার ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে না। তোমার এই কথা মেনেই তো আমি তোমার কাছে আমাকে সঁপে দিয়েছিলাম। আর তুমি কিনা এখন সব কিছু অস্বীকার করছো? কথাগুলো বলে আবার হাউমাউ করে কেঁদে উঠল অর্ণি। শিশিরের চোখ দেখা গেল এবার লাল টুকটুকে হতে। সে তার লাল চোখ নিয়ে এগিয়ে এলো অর্ণির কাছে। তারপর অর্ণির চুল টেনে ধরে বলল, বের হয়ে যা বলছে আমার ঘর থেকে, অসভ্য মেয়ে। শিশিরের এমন আচরণ আমার মোটেও সহ্য হয়নি। সঙ্গে সঙ্গে আমি বিছানা থেকে নেমে এসে শিশিরের সামনে দাঁড়িয়ে ওর গালে কষে দুটো চড় বসিয়ে দিয়ে বললাম, লজ্জা করে না তোমার এসব করতে? একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়ে এখন তাকে ঘর থেকে চুল টেনে বের করে দিচ্ছ। কি ভেবেছো তুমি নিজেকে? আমি সব কিছু দেখে সহ্য করব? মেনে নেব যে তুমি সৎ ছেলে আর অর্ণি মিথ্যু দুশ্চরিত্রা? না, কখনোই না। শিশিরের মুখটা হঠাৎ অসহায়ের মতো দেখালো। এই সুযোগে অর্ণি তার কোমরের গিঁট থেকে বিষের একটা শিশি বের করে ফেললো আর সেই শিশির সামনে ধরে বলল, আমাকে তাড়িয়ে দিলে আমি বিষ খেয়ে সুইসাইড করব। এমনিতে তো আমার সব কিছু শেষই। আমি মরে গেলে তো কারোর কিছু যায় আসে না, তাই মরে যাওয়াই ভালো। শিশির এবার বেশ বিপাকে পড়েছে। ওর মুখটা কেমন শুকিয়ে মরা গাছের পাতার মতো হয়ে গেছে। আমি ওর দিকে তাকিয়ে এবার বললাম, কি এখন মুখটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে কেন? যখন একটা মেয়ের জীবন নষ্ট করেছিলে তখন মনে পড়েনি এমন ঘটনা ঘটতে পারে? বাই দ্য ওয়ে, অর্ণিকে তুমি বিয়ে করবে আর আমি আগামীকাল চলে যাব এ বাড়ি ছেড়ে, কিন্তু তোমায় এখানে রেখে নয়, জেলে দিয়ে। শিশির যেন এবার কেঁদে ফেলবে। সত্যি সত্যি তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল গালের উপর। সে এবার দাঁড়ানো থেকেই ধপ করে বসে পড়ল মাটির উপর। তারপর হাঁটু ভেতরে মাথা গুজে দিয়ে শব্দ করে কাঁদতে শুরু করলো। অর্ণি দ্রুত গিয়ে জড়িয়ে ধরল শিশিরকে। সে তার ভেজা গলায় বলল, তুমি কেঁদো না প্লিজ, তোমার কান্না আমার সহ্য হয় না। এই দেখো, আমি বিষের শিশি ফেলে দিচ্ছি। আমি অর্ণির বিষের শিশিটা এক ঢিলে ছুঁড়ে মারলাম সামনের দিকে, আর শিশির ভেঙে গিয়ে ভেতরের সবটুকু তরল বিষ গড়িয়ে পড়ল মেঝেতে। কি দুর্গন্ধ সেই বিষের! সে গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছে, বমি পাচ্ছে, মাথা কেমন ঘুরছে, মনে হচ্ছে এক্ষুনি আমি পড়ে যাব। অর্ণি এসে তৎক্ষণাৎ আমায় চাপটে ধরল। তার বুকের উপরেই আমার অসাড় দেহটা আটকে থাকলো। হুঁশ ফিরতেই দেখি শিশির আমার শিউরের কাছে বসে আছে। তার হাতে লাল টুকটুকে প্লাস্টিকের মগ। সেই মগ দিয়ে বালতি থেকে পানি তুলে আমার মাথায় ঢালছে। এপাশ ওপাশ তাকিয়ে দেখি অর্ণি নাই এখানে। তাড়াহুড়া করে আমি বিছানার উপর উঠে বসলাম। শিশির বড্ড অবাক হয়ে আমার দিকে তাকালো। তারপর ঠোঁট নেড়ে মনে মনে কি যেন বলল। তারপর শব্দ করে বলল, হঠাৎ করে এভাবে উঠে গেল কেন? আমি কি যে ভয় পেয়েছি। আমি মুখ ভার করে বললাম,
তোমার আবার ভয় পাওয়া? দুশ্চরিত্র ছেলেদের বুকের পাঠা থাকে অনেক বড়, এরা ভয়ঙ্কর সব কাজ করে বেড়ায়। শিশির আমার এই কথায় কিছু মনে করেছে বলে মনে হলো না, বরং সে খুব স্বাভাবিকভাবে আমায় বলল, পিথু, তোমার চুল থেকে পানি পড়ে সারা শরীর ভিজে যাচ্ছে। এই নাও গামছা দিয়ে মাথাটা মুছে নাও। শিশিরের এই আদিক্ষেতা আমার এখন ভালোই লাগছে না। আসলে এখন আর ওকেই সহ্য হচ্ছে না আমার। তবু ওর কাছ থেকে গামছাটা নিলাম। মাথাটা না মুছলে পানি গড়িয়ে পরে গোসল হয়ে যাবে আমার। শিশিরের দিকে কি মনে করে যেন একবার তাকালাম। ও দাঁড়িয়ে আছে বোকার মতো খাটের একপাশে। ওর চোখ লাল, সারা রাত না ঘুমানোর ফলে এমন হয়েছে, নাকি ও বসে আমার মাথায় পানি ঢালতে ঢালতে মেয়েদের মতো করে কেঁদেছে। আমি অর্ণিকে দেখতে না পেয়ে বললাম, অর্ণি কোথায়? শিশির কাঁপা কাঁপা গলায় বলল, চলে গেছে। চলে গেছে মানে? ও কি চলে যেতে আসছিল নাকি? ও, বুঝেছি। তুমি কি ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছো? আমি যাব, এক্ষুনি গিয়ে অর্ণিকে এখানে নিয়ে আসবো। শিশির বলল, এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে বাড়িতে, সুতরাং এখন ওখানে তোমার না যাওয়াই ভালো। ঝামেলা হয়েছে মানে কি? তুমি কি ওদের ভয় দেখাইছো, নাকি ভাইয়ের সাথে নিয়ে ওদের পিটাইয়া রাইখা আসছো? শিশির খাটের একপাশে বসলো, তারপর বলল, শোনো পিথু, ওর সাথে আমার কোনো রিলেশন ছিল না। ও এসে এখানে সব বানিয়ে বানিয়ে বলেছে। শিশিরের কথাটা শুনে রাগে আমার শরীর জ্বলে উঠল। কি ভয়ঙ্কর মিথ্যা কথাটা বললো ও আমার সাথে। ভেবেছে ও যা বলবে এখন তাই বিশ্বাস করব আমি? আমি এবার চোখ গরম করে বললাম, নিজেকে খুব চতুর ভাবো না? ওর সাথে এইসব না করলে ছোট বোন হয়ে তোমার বাসর ঘরে এসে এইসব কিছু করার সাহস পেত? শিশির সাথে সাথে বলল, ওর এত বড় সাহস কি করে হয়? অধিকার থেকে। তুমি একটা মেয়ের সাথে দৈহিক সম্পর্ক করে ফেলেছো, এমনকি তার পেটে তোমার রক্তের সন্তান বড় হচ্ছে। সেই মেয়ে কি এখন ভয় পেয়ে ঘরে বসে থাকবে নাকি? তোমার ভাগ্য ভালো যে তোমায় কেটে টুকরো টুকরো করে নননি। ছি 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 ছি, এই পচা মুখে আর কথা বলো না আমার সাথে। শিশির প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, আমায় তুমি বোঝার চেষ্টা করো পিথু, আমি একটু মিথ্যে বলছি না। আসলে আমি কিছুই বুঝতে পারছি না, অর্ণি এসে হঠাৎ করে উদ্ভট আচরণ কেন করলো আমার সাথে। আমি শব্দ করে হেসে উঠে বললাম, এখন তুমি অনেক কিছুই বুঝবে না। নিজেকে ভালো প্রমাণ করার জন্য কতভাবে অভিনয় করবে তুমি, কিন্তু সমস্যা হলো কি, আমি এইসবের কোনোটাই বিশ্বাস করব না। আমি শুধু এটা বিশ্বাস করব যে তুমি একটা নোংরা ছেলে, তুমি একটা প্রতারক। আমি তোমায় সহজে ছেড়ে দেব না। আমার সাথে প্রতারণা করার শাস্তি কতটা ভয়ানক হতে পারে তা তুমি হাড়ে হাড়ে টের পাবে। শিশির খানিক সময় চুপ রইল, তারপর অনুনয় করে বলল, পিথু, বাসরাত প্রত্যেকের জীবনে মাত্র একবারই আসে, তা মাত্র একটি রাত। চলো আমরা এই রাতটা ভালোভাবে কাটাই। শিশিরের কথা শুনে আমার বড্ড হাসি পেল। ও কোন মুখে এত সুন্দর বলে আওড়াচ্ছে? লজ্জা করছে না ওর একটুও? দুটো মেয়ের জীবন নষ্ট করে দিয়ে সে বসে আছে তার বাসর ভালোভাবে কাটাতে। আমি এবার রাগোৎস্বরে বললাম, প্লিজ, আল্লাহর দোহাই লাগে, তুমি আমার সামনে থেকে এখন চলে যাও। তোমায় দেখলেই আমার বমি পাচ্ছে। যাও যাও, এক্ষুনি সামনে থেকে চলে যাও বলছি। শিশির আর একটু এখানে দাঁড়ালো না, কেমন বোকার মতো ঘর ছেড়ে বের হয়ে গেল। ও চলে গেলে ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমি বিছানায় শুয়ে কাঁদতে লাগলাম। এতক্ষণ বহু কসরত করে নিজেকে ধরে রেখেছিলাম, কারোর সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে চাইনি। এখন তো আমি এখানে একা, এখন যেমন ইচ্ছে তেমন করে কাঁদা যাবে। কি খারাপ কপাল আমার। বাসর রাত একটি পবিত্র রাত, এই রাতটা আমার জন্য এমন ভয়ঙ্কর হবে তা যদি আগে জানতাম তবে আমি কোনো দিন বিয়ে করতাম না। অথচ বিয়ের আগে শিশিরের সম্পর্কে কত প্রশংসা শুনেছি বাড়ির সবার কাছে। এমন লক্ষ্মী ছেলে নাকি লাখেও একটা হয় না। মা তো বারবার বলতো, পৃথু, তোর হলো রাজরানীর কপাল, এমন একটা ছেলে পাওয়া বিরাট ভাগ্যের ব্যাপার রে মা। তুই কিন্তু ওর সাথে সবসময় ভালো আচরণ করবি, কিছু চাওয়ার আগে তার হাতে পৌঁছে দিবি। এখন কেমন হবে যখন মার কাছে গিয়ে বলবো, মা, তোমার মেয়ের জন্য ঠিক করা লক্ষ্মী ছেলেটা অন্য মেয়ের পেটে তার সন্তান বড় করছে? তখন কি অবস্থা হবে মায়ের? ভাবছি আমি। ভাবতে ভাবতেও কান্না পাচ্ছে আমার ভবিষ্যতের কথা ভেবে। শিশিরের সাথে আমার ডিভোর্স হওয়ার পর মানুষজনকে মুখ দেখাবো কি করে আমি? কতজন কত কথা বলবে। এই যে
জনে জনে বলে রেখেছেন আমার মেয়ের জামাই লক্ষ্মী একটা ছেলে। যাদের কাছে এই কথাটা বলেছেন তিনি তাদের সাথে দেখা হলে তারা এখন কি করবে আমায় দেখে, কিংবা আমার মাকে? শিশিরকে তাড়িয়ে দেওয়ার পর একলা একা বিছানায় পড়ে থেকে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেলাম টেরি পেলাম না। ঘুম ভাঙলো, দেখি জানালার ফাঁকে গলে রোদের সরু ফালি এসে ঘরে ঢুকেছে। তারপর দেয়ালের ঘড়িটার দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। ও মা, ঘড়ির কাঁটা 10টার ঘরে! এত বেলা পর্যন্ত আমি ঘুমিয়েছি। না জানি এ বাড়িতে আমায় নিয়ে কত হাসি ঠাট্টা হচ্ছে, কিন্তু ততক্ষণে আরেকটা বিষয় মনে হয়ে যাওয়ায় মনটা আবার ভার হয়ে গেল। শিশির কেন এমনটা করলো আমার সাথে? ওর যদি আরেকটা মেয়ের সাথে সম্পর্কই আছে, তবে সেই সম্পর্ক রেখে আমায় বিয়ে করার প্রয়োজন হলো কেন তার? আর অর্ণি, এই মেয়েটা আগে কি করেছিল শিশিরের সাথে? যেদিন আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল তখন কেন সে এর প্রতিবাদ করেনি? যে মেয়ের পেটে সন্তান এসে গেছে সে মেয়ের তো তখন চুপ করে থাকার কোনো কথাই ছিল না। বিষয়টা আমার কাছে কেমন ধাঁধা লাগছে। মনে হচ্ছে এখানে কোনো একটা সমস্যা আছে, কিন্তু সমস্যাটা আসলে করেছে কে? যদি অন্যের কথা সত্যি হয় তবে ওর সব কিছু লুকিয়ে রাখার কারণ কি এতদিন? আর যদি শিশিরের কথা সত্যি হয় তবে অন্যি শুধু শুধু তার আপন চাচাতো ভাইয়ের উপর তার বাসর ঘরে এসে নতুন বইয়ের কাছে তার বিষয়ে এমন অপবাদ দিয়ে যাবে কেন? কেনই বা শুধু শুধু বলে যাবে আপনি শিশির ভাইয়াকে ডিভোর্স দিয়ে দিন প্লিজ? আমার মাথা ঘুরছে। এত চিন্তা মাথায় নিয়ে ভালো থাকা যায় না। এই মুহূর্তে আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না কিছুই। দরজা খুলবো কি খুলবো না? যদি খুলি তখন তো আমার শাশুড়ি হয়তোবা জিজ্ঞেস করবেন শিশিরের বিষয়। শিশিরকে নিয়ে আপুরাও প্রশ্ন তুলতে পারে, হয়তোবা জিজ্ঞেস করবে তুমি ঘরের ভেতর থেকে ওকে বের করে দিয়েছিলে কেন, কি সমস্যা? তখন আমি সরাসরি ওদের কাছে বলে দেব আপনার ভাই একটা অসভ্য ছেলে, ওর সন্তান কনসিভ করেছে অর্ণি। তখন কেমন হবে? আমি নাকি নিজেই খুব সাবধানে অন্যের সাথে দেখা করব, কথা বলবো এই বিষয় নিয়ে। যেভাবেই হোক সত্যটা বের করে আনতে হবে সামনে। আসলে আমার যেভাবেই হোক সত্যটা জানতে হবে, নয়তো অনেকগুলো জীবন একসাথে নষ্ট হয়ে যাবে। দরজা খুললাম ভয়ে ভয়ে, তারপর হেঁটে বারান্দার দিকে যেতে লাগলাম। আমায় দেখে সবাই কেমন ঠোঁট টিপে হাসছে। ওরা এমন করে হাসছে কেন কিছুই বুঝতে পারছি না। ঘর থেকে তড়িৎ পায়ে শিশিরের মা আমার কাছে এলেন, এসে বললেন, অত বেলা করে ঘুমোলে চলবে মা? ঘড়িতে কত বাজে জানো? আমি আমতা আমতা করে বলতে লাগলাম, না মানে একটু, না 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 মানে। আমার শাশুড়ি মা ফিক করে হেসে ফেললেন, তারপর বললেন, বুঝেছি আমি। তো শিশির কোথায়? ছাগলটা স্বভাব আর গেল না। ফজরের আজান হতেই তার বাসা ছেড়ে বের হয়ে চলে যেতে হবে হাঁটাহাঁটি করতে, ব্যায়াম করতে। আরে ছাগল, তুই কি ডায়াবেটিকের রোগী নাকি রে? ব্যায়াম কি তোর বিয়ের চাইতে বেশি উপকারী নাকি? শত দুঃখের মাঝেও আমার শাশুড়ির কথা শুনে হাসি পেয়ে গেল আমার। শব্দ করে হেসে উঠলাম আমি। আমার শাশুড়ি আমার একটা হাত ধরে রান্নাঘরের দিকে টেনে নিয়ে যেতে যেতে বললেন, ছাগলটাকে একটা ফোন দাও মা। আমার ফোন তো আমি সাথে নিয়ে আসিনি মা। ফোন আমি বাড়িতেই রেখে এসেছি। আর মনে মনে ভাবছি, আল্লাহ, আমার যদি ওকে ফোন দেওয়া না লাগতো। কিন্তু না, আমার শাশুড়ি ঘর থেকে তার ফোন এনে আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, ওকে বলবে, এই ছাগল তুমি কোথায় আছো, বলতে পারবে না তুমি? আমার মোটেও ভালো লাগছে না এসব করতে। এমনিতেই শিশিরের প্রতি আমার অনেক রাগ জমে আছে। আমার শাশুড়ি আমায় চুপ করে থাকতে দেখে বললেন, মেয়ের কাণ্ড দেখো। তোমার শ্বশুরকে তো আজ সকালেও আমি ছাগল ডেকেছি। কেন ডেকেছি জানো? আমি মার দিকে তাকালাম, মুখে বললাম না কেন, কিন্তু আমার তাকানোটাই এমন। ঠিক তিনি বুঝতে পারছেন আমি জানতে চাই তিনি কেন আমার শ্বশুরকে ছাগল বলে ডেকেছিলেন। আমার শাশুড়ি মৃদু হেসে বললেন, সকাল 7টা বাজে আমরা টেবিলে বসে নাস্তা করছিলাম, তোমার শ্বশুর হঠাৎ বলে উঠলো। এই, তোমার বৌমা এখনো ঘুম থেকে ওঠেনি না কেন? আমি ওর দিকে লাল চোখে তাকালাম, ভয় ওর মুখ কেমন শুকিয়ে যেতে লাগলো। আমি তখন বললাম ছাগল। আমি ফের হেসে ফেললাম। আমার শাশুড়ি এবার বললেন, ছাগল ডেকেছি ভয় পাবার জন্য নয়, তবে তবে এই কথাটি আমি বলিনি। কিন্তু আমার শাশুড়ি জানেন এই কথাটিও আমি জানতে চাই কেন তিনি আমার শ্বশুরকে আসলে ছাগল ডেকেছেন। আমার শাশুড়ি এবার বললেন, ওই যে কথাটা বললো, তোমার বৌমা এখনো ঘুম থেকে ওঠে না কেন, এই কথাটা বলার জন্য।
আরে বাসর রাতের পরদিন কোনো মেয়ে সকাল সকাল ঘুম থেকে ওঠে নাকি? যে মেয়ে বাসর রাতের পরের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠে সে একটা বেকুব মেয়ে। বেকুব মেয়ে ছাড়া এমন কাণ্ড কেউ করে না। কথাগুলো বলে আবার হিহি করে হেসে উঠলেন আমার শাশুড়ি মা। তার সাথে নিচের দিকে মাথা নুয়ে দিয়ে আমিও হেসে উঠলাম। শাশুড়ি মা এবার বললেন, ফোনটা করো। আমার সারা শরীর কেমন একটা ঝাঁকুনি দিয়ে উঠল। হায় আল্লাহ, বদমাসটাকে আমার ফোন করতেই হবে এবার। মন না চাইলেও নাম্বার তুলে শিশিরকে ফোন করলাম আমি। শিশিরও ওপাশ থেকে ফোন রিসিভ করতেই বলতে শুরু করলো, হ্যালো মা, তুমি আমার বাসা আসার জন্য রিকোয়েস্ট করো না কিন্তু একদম। তোমার বৌমা তোমার কাছে কি বলেছে? আমি খারাপ, অন্যের সাথে আমার রিলেশন ছিল, ওর পেটে আমার বেবি, তাই না? আর তুমি তো তা জানতে ফোন করেছো, তাই না? এরপর বাসা ডেকে নিয়ে বাড়িতে সালিশ বসাবে। আচ্ছা মা, তোমার বুঝ হবে কতদিনে বলো তো? এইসব বিষয় নিয়ে বাড়িতে কথাবার্তা হলে, আলোচনা হলে বাইরের মানুষ কি বলবে শুনি? এর চেয়ে আমি দূরেই থাকি। দূরে থাকলেই তো ভালো থাকবো। তোমরা সালিশ ডেকে সালিশ করো। আমি এ ব্যাপারে ছিলাম না, জানিও না কিছু। আমাকে এসবে টেনো না বলছি। শিশির একদমই কথাগুলো বলে শেষ করলো। ও ভেবেছে ওর মাই তাকে কল করেছে। মা সামনে, এই মুহূর্তে ওকে কি বলবো বুঝতে পারছি না। ও ভেবেছে আমি এতক্ষণে সব কিছু বলে দিয়েছি মার কাছে, কিন্তু আমি তো এখনও কিছুই বলিনি কারোর কাছে। তাই ফোন কানে ধরেই চুপ করে দাঁড়িয়ে রইলাম। এদিকে মা তাড়া দিচ্ছেন। ফিস ফিস করে মা বললেন, বলো, বলে ফেলো। ছাগল, এই ছাগল। না চাইতেও মুখ ফসকে আমার কথাটা বেরিয়েই গেল। এই ছাগল, তুমি এখন কোথায় আসছো? এত বেলা হয়েছে, এখনো বাইরে কি করছো? কথাগুলো বলে নিজের জিভে নিজেই কামড় দিয়ে বসলাম। মা চুলোর কাছে দাঁড়িয়ে কড়াইয়ের উপর চামচ নাড়তে নাড়তে অট্ট হাসিতে ফেটে পড়লেন। আর লজ্জায় আমার মুখ লাল হয়ে উঠতে লাগলো মুহূর্তেই। ওপাশ থেকে শিশিরও বেশ চমকে উঠল। গলাটা আবার ঠিকই চিনতে পেরেছে, কিন্তু বিশ্বাস করতে পারছে না কিভাবে হঠাৎ আমি স্বাভাবিক হয়ে গেছি। শিশিরও ওপাশ থেকে চমকে ওঠা গলায় বলল, পিথু তুমি? আমি জানি এখন কথা বললেই কথা বাড়বে, আর ওর সাথে কথা বলতে গেলেই রাগে আমার মাথা গরম হয়ে উঠবে। তখন মুখ ফুসকে অনেক কিছু বেরিয়ে আসতে পারে। মার সামনে যদি মুখ ফুসকে তখন খারাপ কথা বেরিয়ে আসে, তখন সর্বনাশ হবে। তাই দ্রুত বললাম, শোনো, তুমি 10 মিনিটের ভেতরে বাড়ি ফিরবে, দেরি করবে না কিন্তু। বলেই এপাশ থেকে ফোন কেটে দিলাম। মা তখন আমার দিকে তাকিয়ে বললেন, শেষের কথাটা হয়নি। শেষের কথাটা আর একবার থেকে এভাবে বলবি। দেরি করলে খবর আছে কিন্তু। এই কথা বললে দেখবে বেচারা বাথরুমে থাকলে ওখান থেকে কাজ বাকি রেখেই দৌড়ে তোমার কাছে আগে আসবে। একবার হলো কি, তোমার শ্বশুর বাজারে গিয়েছেন শেভ করাতে। তার শেভ তখন অর্ধেক হয়েছে, গালের এক পাশের দাড়ি কেটেছে আর অন্য পাশ হয়নি। তখন আমি ফোন করে বললাম, এই শোনো, বাড়িতে একটা সমস্যা হয়েছে, তোমাকে 5 মিনিটের ভেতর আসতে হবে, না হলে আসলে খবর আছে তোমার। সেই দিন 5 মিনিটও লাগেনি, 20 সেকেন্ড থাকলেও গালের এক পাশ শেভ করা আর অন্য পাশে দাঁড়িয়ে নিয়ে হাদারামের মতো আমার সামনে এসে হাজির হয়েছে তোমার শ্বশুর। আমি তার দিকে তাকিয়ে হাসতে হাসতে শেষ। সে দমের উপর দম ফেলতে ফেলতে বলল, কি হয়েছে বাড়িতে? কি সমস্যা হয়েছে? আমি হেসে বললাম, তোমার এক গালে দাড়ির অবস্থা দেখতে আমার মন চেয়েছিল, তুমি না আসলে সমস্যা হতো। আমি কেঁদে কেটে জ্বর বসিয়ে ফেলতাম। এটা কি সমস্যার মধ্যে পড়ে না? বেচারা তখন যেন কেঁদে ফেলে অবস্থা। আর আমি তাকে এভাবে দেখতে তো হাসতে হাসতেই শেষ। আমার শাশুড়ির হাস্যরসাত্মক কথাবার্তা শুনে হাসতে হাসতে আমিও শেষ। পৃথিবীতে এমন ভালো শাশুড়ি থাকলে বরের শত অত্যাচার সহ্য করা যায়, কিন্তু শিশির তো আমায় আর অত্যাচার করে না। ওর সমস্যা চরিত্রে। চরিত্র খারাপ ছেলেও। এর জন্য আমার কি করা উচিত? সোজা বাপের বাড়ি চলে যাওয়া, নাকি আরও কদিন এখানে থেকে আসল বিষয়টা বোঝা? অনেকে খুঁজে পাচ্ছি না কোথাও। আমিও এ বাড়ির নতুন বউ, ঘর থেকেও তো বের হতে পারি না। অন্যের মাও এখানে আসছে না, আসলে তো তার কাছে বলে দিতে পারতাম অন্যকে ডেকে পাঠানোর জন্য। আচ্ছা, মার কাছে কি একবার জিজ্ঞেস করা যায় না অন্যের বিষয়? মা তো অত সিরিয়াস মানুষ না, তিনি বোধহয় কিছু সন্দেহ করবেন না। আবার আরেকটা বিষয় মনে হচ্ছে আমার, এই যে অন্যের সাথে শিশিরের সম্পর্ক ছিল, সেই সম্পর্কের কথা শিশিরের মা কিংবা বাড়ির আর কেউ জানতো না। মা যদি জেনে থাকেন, তবে তার কাছে অন্যের বিষয়ে কিছু জিজ্ঞেস করলে তিনি সন্দেহ করবেন না তো কিছু। তবুও আমি জিজ্ঞেস করেই ফেললাম। মা বয়ামে জলপাইয়ের আচার রাখছিলেন, আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। মা আমার দিকে তাকিয়ে বললেন,
টক পছন্দ করো না খুব তুমি? কথাটা বলে আমার হাতে অনেকখানি আচার দিয়ে বললেন, খাও মা, যখন ইচ্ছা হবে বয়াম খুলে খাবে, পারলে সবটুকু খেয়ে ফেলবে, কেমন? আমি মৃদু হেসে বললাম, আচ্ছা মা, ও ঘরের মেয়েটার কি নাম জানি, অর্ণি না কি জানো? অন্নি তো, কেন? ওর কি তোমার সাথে পরিচয় হয়নি? ওর কি হলো বুঝলাম না। চাচাতো ভাইয়ের বিয়ে গেল, তার কোনো আনন্দ উল্লাস নেই। আগে তো এমন ছিল না। মা বারান্দার একপাশে গিয়ে দাঁড়িয়ে ডাকলেন, অন্নি, এই অন্নি, তোর নতুন ভাবি তোকে ডাকে, একটু শুনে যা মা। অর্ণি মায়ের ডাকের কোনো সাড়া দিল না। কি অদ্ভুত ব্যাপার! এবার আমার সন্দেহ আরও প্রবল হতে লাগলো। আমার মনে হচ্ছে শিশিরের সাথে আসলেই অর্ণির সম্পর্ক ছিল, কিন্তু এই সম্পর্কের কথা বাড়ির আর কেউ জানতো না। অর্ণি তাই আমার কাছে লুকিয়ে চুরিয়ে রাতের বেলায় এসেছিল। সে এখন পর্যন্ত বিষয়টা কাউকে জানাতে চায় না, হয়তোবা ওর ভেতরে লজ্জা বেশি বলে। শিশির এসেছে আধ ঘন্টা পর, সে তার মার কাছে না গিয়ে সরাসরি আমার কাছে এসেছে। ও আসতেই আমি বললাম, অনি ঘর থেকে বের হচ্ছে না কেন? শিশির হো হো করে হেসে উঠে বলল, আমি কি ওর গার্ডিয়ান? না, তুমি ওর প্রেমিক। প্রেমিকের অনুমতি না থাকলে প্রেমিকা বের হবে কি করে ঘর থেকে? শিশির চোখ মুখ লাল করে বলল, পিথু, বারবার একটা কথা শুনতে ভালো লাগে না। তুমি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করছো। বেশি বাড়াবাড়ি করছি? তো কি, আমি বললাম তো রাতের এই বিষয় নিয়ে আমি কিছুই জানি না, তবে কেন বারবার এক কথাই বলছো? ওর এই কথাগুলো আমার কেন জানি ভালো লাগলো না, মন খুব খারাপ হয়ে গেল। কেঁদে উঠলাম আমি। শিশির বলল, এতে কাঁদবার কি আছে? কাঁদছো কেন আবার? কাঁদবো না তো কি? তুমি আমার সাথে যা তা করবে আর আমি সব মেনে নেবো, তাই না? তোমার সাথে যা তা কি করেছি আমি? কি করেছো তাকে তোমার মাকে এখানে ডেকে এনে বলবো নাকি ওনার সামনে? আনো, ডেকে আনো। আমি তো ভেবেছিলাম তুমি অনেক আগে মার কাছে সবকিছু বলে দিয়েছো। ওর সাহস দেখে আমি ঘাবড়ে গেলাম। আসলে ব্যাপারটা তাহলে কি? কি ডাকছো না কেন? আমি বুদ্ধি করে বললাম, এবারের মতো বাঁচিয়ে দিলাম, কিন্তু এর একটা বিনিময় দিতে হবে তোমায় আমার। শিশির হাসলো, হেসে বলল, মেয়েরা সবকিছুর জন্যই একটা বিনিময় চাইবেই। যাকগে, বলো কি বিনিময় চাও? আমি আজ রাত অর্ণিকে চাই, ওর সাথে কথা বলতে চাই। শিশির বলল, এখন সে অনি? আচ্ছা, অনেক যদি সৎ সাহস থাকতো তবে এতক্ষণে সবকিছু উলটপালট করে দিত সে। তোমার কি মনে হয় উলটপালট করে দিত না সে? হ্যাঁ দিত, আবার অনেকেই দিত না। অন্যের লজ্জা বেশি বলে সে সাইলেন্ট আসে। শিশির এতক্ষণ দাঁড়িয়েছিল, এবার সে খাটের উপর বসলো। বসে একগাল হেসে বলল, একজনের সর্বনাশ হয়ে যাচ্ছে তখন সে লজ্জার কারণে চুপ হয়ে থাকবে? আচ্ছা, দুদিন পর যখন পেট বাড়বে, মানে একটা আনমেরিড মেয়ে যখন প্রেগনেন্ট হয়ে গেছে, এটা যখন পাড়া মানুষ জানবে, তখন লজ্জা কোথায় থাকবে? সেটাই তো। আজ রাতে তুমি যদি ওকে ডেকে আনো তবে আমি এই বিষয়টাই বুঝাবো তাকে, বলবো সবার সামনে বিষয়টা খুলে বলতে। আর ও যখন সব কিছু খুলে বলবে তখনই তো আমার সুযোগ, তোমার 12টা বাজিয়ে ছাড়বো তখন আমি। শিশির হো হো করে হেসে উঠে বলল, তুমি আমার 12টা না, একটা বাজাতে পারবে না। চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ? যদি চ্যালেঞ্জে জিততে পারো তবে তোমার যা ইচ্ছে তাই করবে আমার সাথে। আর আমি জিতে গেলে? তুমি জিতে গেলে কি? আমায় যেভাবে কাল সারা রাত বাইরে রেখেছো সেভাবে তোমায় এক রাত বাইরে রাখবো আমি। আমি বললাম, সে দেখা যাবে। অর্ণিকে শিশিরের গিয়ে ডেকে আনতে হলো না। রাতের বেলায় আমরা সবাই খেতে বসেছি, তখন অর্ণি আর অর্ণির মা আমাদের ঘরে এলো। মা ওর দিকে তাকিয়ে চেয়ার ছেড়ে উঠে বললেন, এতক্ষণ এসেছিস, কি হলো তোর বল তো অন্নি? নিজের ভাইয়ের বিয়ে আর এত তোর কোনো আনন্দ উল্লাস নেই, সারাদিন বসে আছিস ঘরের ভেতর। অর্ণি মার কথা শুনে কিছু বলল না, মুখ ভার করে একপাশে দাঁড়িয়ে রইল। তার মা এবার তার হাতটা ধরে প্রচণ্ডভাবে ঝাঁকুনি দিয়ে বলল, এখনো যদি না বলতে পারিস তবে কখন বলতে পারবি রে মুখপুরি? অর্ণি তার মুখ ওড়না দিয়ে চেপে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। তার মা এবার মুখ থেকে ওড়না টেনে খুলে নিয়ে ওর গালে দুটো চড় বসিয়ে দিয়ে বললেন, যখন ভুল করেছিস তখন শরম কই ছিল? এই কান্না তখন কই লুকাই ছিল? এখন কান্না করে লাভ নাই। তোর সাথে যা হয়েছে তা বল। অর্ণি কিছু বলতে পারছে না কান্নার জন্য, সে আরও জোরে জোরে কাঁদছে। আর তার মা তার হাতে ঝাঁকুনি দিয়ে বলেই চলছে, এই মুখপুরি, বল, বলস না জ্ঞান, মুখে কি কুলু পাট খাচ্ছিস? অর্ণি তবুও কাঁদে।
ওর কান্না দেখে আমার কি যে মায়া হয়, আমি বুঝতে পারি ওর দুঃখটা। বেচারি মনে হয় আমার সংসারটা নষ্ট করে দিতে চাইছে না, লুকিয়ে রাখতে চাইছে সব কিছু, কিন্তু ওর মার জন্য পারছে না। মা যে সব কিছু জেনে গেছে। তাছাড়া পৃথিবীর কোনো মাই কি চাইবে তার মেয়ের জীবনে দুঃখ নেমে আসুক? অর্ণিকে এমনভাবে কাঁদতে দেখে মা তার কাছে এগিয়ে গেলেন। মাকে এগিয়ে যেতে দেখে অর্ণি গিয়ে জলের মতো লুটিয়ে পড়ল মার বুকের উপর। মা ওর পিঠে তখন আলতোভাবে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কি হয়েছে রে অন্নি, খুলে বল তো মা। অর্ণির মা তখন সামান্য এগিয়ে এসে বললেন, ওর কাছে কিছু জিজ্ঞেস করে লাভ নাই, ও মুখে কুলুপ আটকেছে। যা জিজ্ঞেস করার আপনার ছেলের কাছে জিজ্ঞেস করেন। মা বড্ড অবাক হলেন। তার অবাক হওয়ার গলায় অর্ণিকে ছেড়ে দিয়ে সামান্য সরে এসে বললেন, কি বলছো ছোট, আমার ছেলের কাছে কি জিজ্ঞাসা করব? অর্ণির মা তার মুখটা কেমন ভার ভার করে বললেন, আপনি জিজ্ঞেস করুন না আগে, বলুন অর্ণির সাথে সে কি করেছে। মানে? মার মুখ কেমন লাল হয়ে গেছে, হাত পা কাঁপছে। শিশির টেবিলের উপরে বসে আছে, তাকেও কেমন বোকাশোকা দেখাচ্ছে। মা শিশিরের দিকে একবার তাকালেন, আর একবার তাকালেন অর্ণির দিকে। অর্ণির তখন কান্না অবশ্য থেমেছে, কিন্তু চোখ দিয়ে জল গড়ানো থামেনি। চোখের জল তখনও গাল বেয়ে টপ টপ করে নিচে গড়িয়ে যাচ্ছে। মা আবার তাকালেন শিশিরের দিকে, কড়া গলায় জিজ্ঞেস করলেন, কি রে শিশির, তোর ছোট কাকিমা কি বললো রে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। শিশির চুপ করে রইল, কোনো কথা বলছে না। অর্ণির মা দূর থেকে দাঁড়িয়েই বললেন, এখন চুপ কেন রে? অবুঝ মেয়েটাকে বুলিয়ে বালিয়ে দিলি তো সর্বনাশ করে। এখন যে তুই বিয়ে করে ঘরে বউ আনলি, অর্ণির কি হবে এখন? আর ওর পেটের বাচ্চাটার? মা এই কথা শুনে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন। আমি তার কাছে যেতে চাইলে তিনি ইশারা করে না করলেন। তারপর তিনি হাঁটতে হাঁটতে শিশিরের কাছে গেলেন, গিয়ে শিশিরের জামার কলার টেনে ধরে বসা থেকে উপরে তুলে নিয়ে মেঝেতে টেনে এনে প্রচণ্ড জোরে তার গালে দুপাশে টানা চর বসাতে লাগলেন। শিশির তবুও চুপ করে আসে, কিন্তু ওপাশ থেকে অর্ণি হাও মাও করে আবার কেঁদে উঠছে। আর অর্ণির মা দূরে দাঁড়িয়ে থেকে শিশিরের মার খাওয়া দেখছে। তাকে দেখে বোঝা যায় তিনি খুব ভালোভাবেই উপভোগ করছেন বিষয়টা। আমারও প্রথম প্রথম খারাপ লাগছিল ওর মার খাওয়া দেখে, কিন্তু এখন ভালো লাগছে। মনে হচ্ছে যে অপরাধ ও করেছে, এর জন্য ওকে বটি দিয়ে কুটি কুটি করে কেটে ফেলা উচিত। আমার ভাবতে দেরি হলো, কিন্তু মার এ কাজ করতে দেরি হলো না। মা ওকে ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে বটি নিয়ে এসে শিশিরের একেবারে কাছে গিয়ে বললেন, কুত্তার বাচ্চা, তোরে আমি জীবনে একটা ফুলের টোকাও দিইনি। যা চাইছস তাই দিয়েছি জীবনভর, কোনো কিছুর অভাব রাখিনি। আর তুই কি না? কথাটা শেষ না করেই মা বটির কোপ ছেড়ে দিলেন শিশিরের ঘাড়ের উপর। কিন্তু ততক্ষণে বটি আর শিশিরের মাঝখানে এসে দাঁড়িয়ে গিয়েছে অর্ণি। আমি মুহূর্তের জন্য ভয়ে চোখ বন্ধ করে নিয়েছিলাম। চোখ খুললাম আমি অর্ণির মায়ের প্রবল আর্তনাদে। তিনি আর্তনাদ করে বলে উঠলেন, মা, মারে, তুই এটা কি করলি? আমি চোখ খুলে দেখি অর্ণির একেবারে কাঁধে পড়েছে বটির কোপটা। ওখান থেকে দর দর করে রক্ত নামছে প্রবল স্রোতে। মা হাতে বটি নিয়ে বোকার মতো দাঁড়িয়ে আছেন, তার মুখে কোনো শব্দ নেই। শিশির এসে ঝাঁপিয়ে পড়েছে অর্ণির গায়ের উপর। অর্ণির মাথায় বুকে হাত বুলিয়ে দিতে দিতে সে কান্নামাখা গলায় বলছে, এটা কি করলি রে বোন তুই? এটা কি করলি তুই? অর্ণির মাও দৌড়ে এলো অর্ণির কাছে। তিনি এসে অর্ণির হাতটা ধরতে চাইতে সে হাত সরিয়ে নিয়ে বলল, আল্লাহর দোহাই লাগে, এই পাপি হাত দিয়ে তুমি আমাকে ছুঁয়ো না মা। অর্ণির মা মুখে আঁচল চেপে কেঁদে উঠলেন। অর্ণি এবার হাতের ইশারায় আমায় ডাকলো আমার শাশুড়ি মাকে। তারপর দু হাত দিয়ে আমাদের দুজনের হাত ধরে কাঁপতে কাঁপতে বলল, শিশির ভাইয়া আমার আপন ভাইয়ের চেয়েও বেশি আপন। ওর জন্য কোনোদিন আমি ভাইয়ের অভাব বোধ করিনি। আমি ভুলেও জানি না শিশির ভাইয়া আমার দিকে খারাপ চোখে কোনোদিন তাকিয়েছে, আর তার উপর এই মিথ্যা অপবাদটা সাজিয়েছে হেই আমার মা। কথাটা বলে সে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে সে আবার বলল, আসলে শিলা আপুর বাপু যখন পেটে তখন আমি তাদের বাড়ি গিয়েছিলাম আপুকে কাজে সাহায্য করতে। কদিন থেকেছিলাম ওখানে, আর এই সময় দুলাভাই আমায় রেপ করে। কথাটা বলতে গিয়ে হেঁচকে তুলে কেঁদে ওঠে অর্ণি। তারপর কান্নার গতি খানিক কমিয়ে এনে বলে, আমি ভয়ে কারোর কাছে বলিনি কথাটা। এরপরে আমার পেটে বাচ্চা আসে। মা তখন সব কিছু বুঝে যায়। আমি খুলে বলি মার কাছে সব কিছু তখন। আর মা শুনে বলেন, তোর দুলাভাইকে এ নিয়ে কিচ্ছু বলা যাবে না।
বললে তোর বোনকে ডিভোর্স দিয়ে দিতে পারে ও। ডিভোর্স দিয়ে দিলে দুটো বাচ্চা নিয়ে কোথায় যাবে তোর বোন? এর চেয়ে তুই এই বিষয়টা ভুলে যা আর মনে কর তোকে রেপ করেছে তোর শিশির ভাইয়া। আর যেহেতু বিয়ে ঠিকঠাক, তবে এখন কিছু বলে লাভ নাই। বউ বাড়িতে আনুক, তারপর বউয়ের কাছে গিয়ে সব বলবি, বানিয়ে বলবি আপনি শিশির ভাইয়াকে ডিভোর্স দিয়ে দিন, ও আমার সর্বনাশ করেছে। আমি কিছুতেই রাজি হই না এই কথায়। এর জন্য মা আমায় অনেক মারে। অবশেষে রাজি হই আমি কোনো উপায় না দেখে, আর তোমাদের বাসর ঘরে এসে এইসব কিছু বলি। কথাগুলো বলে কাঁদতে থাকে অর্ণি। চিৎকার করে কাঁদতে থাকে সে। তার দুচোখ বেয়ে অজর ধারায় জল নামে। অর্ণির আর কথা বলতে পারছে না। ওর জখম হওয়া স্থান থেকে এখনও রক্ত গড়িয়ে নামছে। বাড়িতে অ্যাম্বুলেন্স আনা হয়েছে ফোন করে, কিন্তু অর্ণি কিছুতেই হসপিটালে যাবে না। সে বলল, আমার সময় শেষ, আর বাঁচবো না আমি। পৃথিবীর সবচেয়ে ভালো হসপিটালে গেলেও আর কাজ হবে না। অতঃপর সে তার মাকে কাছে ডেকে নিল। কাছে ডেকে নিয়ে বলল, মা, এই তোমাদের মতো কিছু মায়ের জন্যই এভাবে অকালে ভেঙে যায় অনেক মেয়ের স্বপ্ন, অনেক মেয়ের সংসার, কখনো বা অনেক মেয়ের প্রাণ। তোমরা অন্যের ক্ষতি করতে চাও, কিন্তু এই কথা জানো না যে অন্যের ক্ষতি করতে গিয়ে উল্টো নিজের ক্ষতি করে বসো তোমরা। অন্নির মা কাঁদছে। অন্নির গলা জড়িয়ে ধরে কাঁদছে। অন্নি শেষমেশ আমার দিকে তাকালো আর আমার হাতটা শক্ত করে চেপে ধরে দীর্ঘ একটা শ্বাস ছাড়লো। তারপর আস্তে আস্তে চোখ বন্ধ করে ফেললো। আর কিছুতেই সে চোখ খুলল না। সারা বাড়িতে কান্নার রোল পড়ে গিয়েছে। মা কাঁদছেন, অন্নির মা কাঁদছেন, কাঁদছেন বাড়ির প্রতিটা অন্য সব কজন মানুষই। শিশির তখনও অন্যের একটা হাত চেপে ধরে কাঁদছে। আমি এবার তার কাছে গেলাম। গিয়ে শিশিরের একটা হাত ধরে বললাম, আমায় ক্ষমা করে দাও শিশির, আমি তোমায় ভুল বুঝেছিলাম। শিশির আমার দিকে জল ভরা চোখে তাকালো, তাকিয়ে বলল, তোমার প্রতি আমার কোনো ক্ষোভ নাই, কিন্তু এই মিথ্যুক মহিলা আর তার মেয়ের জামাই, যার জন্য আমার বোনের জীবন অকালে নষ্ট হয়ে গেল, তাদের আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো। আই লাভ ইউ ইরা। কথাটা বলার সাথে সাথেই ইরা আকাশের মুখে একটা থাপ্পড় দেয়। কেন থাপ্পড় দিয়েছে আশা করি অনেকেই বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেনি তাদের জন্য বলছি, আকাশ ইরাকে প্রপোজ করেছিল, যার জন্য ইরা এই অবস্থা করলো। এদিকে আকাশ মুখে হাত দিয়েই দাঁড়িয়ে আছে। তোর সাহস হয় কি করে আমাকে প্রপোজ করার? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমাকে এখানে প্রপোজ করেছিস, তোকে তো আমি খুন করে ফেলবো। ইরা, ছেড়ে দে ছেলেটাকে, ছেলেটা বুঝতে পারেনি। ইরা, ছেড়ে দে। নদীর কথায় ইরা আকাশকে ছেড়ে দেয়, ওখান থেকে চলে যায়। এদিকে আকাশ দাঁড়িয়ে আছে বর্তমানে আর্মি অফিসের সামনে। এখানে আজকে আকাশ ওর ফর্ম জমা দেওয়ার জন্যই এসেছে। পথেই আকাশ ওই মেয়েটাকে ভালো লেগে গিয়েছে, তাই প্রপোজ করে। তার জন্য কি হয়েছে তা তো আপনারা বুঝতেই পেরেছেন। আকাশ ভিতরে গিয়ে ওর ফর্ম জমা দেয়। ওখান থেকে মেডিকেলে চেকিংয়ের জন্য তারিখ দেওয়া হয়। আকাশ ওই কাগজটা নিয়ে চলে আসে নিজের জেলায় লক্ষ্মীপুর, যা বর্তমানে নোয়াখালীর সাথেই যুক্ত। আকাশ বাসে করে রওনা দেয় ওর জেলায়, কেননা মেডিকেল চেকিংয়ের জন্য 15 দিন অপেক্ষা করতে হবে। তাই বাসায় আসার পথে আকাশের সাথে ওর বাবার দেখা হয় রাস্তার পাশে ক্ষেতের ধারে। আব্বু, তোর শরীর কেমন আছে? এই তো আছি ভালো। তা তোর জয়েন্ট হওয়ার নিয়ে কি হলো? এই তো আব্বু, 15 দিন পর যেতে হবে। তাহলে তুই যা, আমি জমি এইটুকু ঠিক করে আসতেছি। আব্বু, আমি তোকে সাহায্য করি? না থাক, তুই অনেক জার্নি করে এসেছিস, এখন বিশ্রাম নে। আকাশ কোনো কথা না বলেই চলে আসে। এদিকে আকাশের আব্বু কাজ শেষ করেই চলে আসে। এদিকে দেখতে দেখতে 10 দিন কেটে যায়। আকাশ ক্ষেতের মধ্যে কাজ করছে, তখন একটা গাড়ি ওদের গ্রামের ভিতর ঢুকতে থাকে। হঠাৎ গাড়িটা আকাশের সামনের রাস্তার পাশেই দাঁড়ায়। গাড়ি থেকে ইরা ও নদী ওরা দুজনেই নেমেই হাসা শুরু করে। এদিকে আকাশ ওর হাসি দেখতে থাকে। দেখ নদী, একজন কৃষকের ছেলে হয়ে ও আমাকে প্রপোজ করে। এমন করে বলিস না। দেখ, তোর গ্রামের বাড়ি এখানে বলে আমি এসেছি, নয়তো আসতাম না। আমি আমার নানার বাড়িতে এসেছি, আর কালকেই চলে যাব। যাক ভালো, নদী তোর জন্য এসে এই ছেলের কাজও আমার জানা হয়ে গিয়েছে। দেখুন, কৃষকের ছেলে বলে আমাকে অপমান করবেন না। তাহলে তুই কোন সাহসে আমাকে প্রপোজ করছিস?
আসলে আপনাকে দেখে ভালো লেগেছিল তাই। দোস্ত, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে যেতে হবে। হ্যাঁ চল। এদিকে ওরা চলে যায়। অন্যদিকে আকাশ কাজ শেষ করে চলে যায় বাড়িতে। বাড়িতে থেকে মোটামুটি আকাশ ওর বাবাকে কাজে সাহায্য করতেছে। আকাশ কিন্তু ঢাকা ভার্সিটিতেই পড়ে। এখন ভার্সিটি বন্ধ, তার জন্য গ্রামের বাড়িতেই আসা, সাথে ওর বাবাকে কাজে সাহায্য করা। 5 দিন পর আকাশ ওর বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকায় চলে আসে, কেননা সামনেই ভার্সিটি খোলা। তার ওপর ওকে আর্মিতেই জয়েন করতে হবে। ঢাকায় এসে আকাশ ওর মেসেই চলে যায়। অন্যদিকে পরের দিন আকাশ চলে যায় আর্মি অফিসে। ওইখানে আকাশের সব ধরনের মেডিকেল টেস্ট করা হয়, যাতে করে শরীরে কোনো সমস্যা থাকলে ওরা বুঝতে পারে। আকাশের সব রিপোর্ট ভালো ছিল, তাই আকাশকে ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। ট্রেনিংয়ে যাওয়ার আগে ওর আব্বুকে কল দেয়। আব্বু, আমি সিলেক্ট হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। তাহলে ঠিক মতো ট্রেনিং করিস বাবা, আর প্রতিদিন কল দিবি আমাকে। আব্বু, ওখানে আমি 2 মাস পর তোমাকে একবার কল দিতে পারবো। ওখানে মোবাইল নেওয়া যাবে না? ঠিক আছে। এদিকে আকাশ ট্রেনিং করতে থাকে, কেননা শরীর ফিট রাখতেই হবে, তাই আকাশের ট্রেনিং। এদিকে মাস যতই যাচ্ছে আকাশের ট্রেনিং শেষ হয়ে আসতে থাকে। এইভাবেই কয়েক মাস পর আকাশের ট্রেনিং শেষ হয়, আর আকাশকে ঢাকাতেই ট্রান্সফার করা হয়। তাই ওদের কয়েকদিনই ছুটি দেওয়া হয়, যাতে করে ওরা ওদের পরিবারের সাথেই কিছু সময় কাটাতে পারে। তাই আকাশ ওর বাবা মাকে ঢাকায় আসতে বলে, কিন্তু খেতে কাজ থাকায় ওনারা আসতেই পারে না। তাই আকাশ রাস্তায় বের হয়, তখন একটা গাড়ি আকাশের সামনে দাঁড়ায়। ওই, তোর বাবা কি কৃষক? হ্যাঁ, কেন স্যার? গাড়িতে উঠ, তোকে থানায় নিয়ে যাব। গাড়িতে ওঠার আগে আমার অপরাধ কি? সাথে আমাকে থানায় নেওয়ার জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট দেখান। তোকে দেখে মনে হচ্ছে তুই নেশা করিস। উঠ গাড়িতে। আগে কাগজপত্র দেখান, তারপর। নয়তো আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা চিন্তাও করবেন না। তোর এত বড় সাহস, তুই আমাদের সাথে? আমি ভালো করে জানি আপনারা এখানে কেন এসেছেন। ওই মেয়েটা আপনাকে টাকা দিয়েছে আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, তাই না? না, আমাদের কোনো মেয়ে পাঠায়নি। একটু অপেক্ষা করেন। এই যে ম্যাডাম, গাড়ি থেকে বের হয়ে একটু এদিকে আসবেন। এইদিকে এরা কোনো উপায় না পেয়ে গাড়ি থেকে বের হয়। আমার পিছু কেন করছেন? আমি কেন তোর পিছু করব? কেন আবার? ওই দিন প্রতিশোধ নেওয়ার জন্য। তুই ওই দিন আমার সাথে যা করেছিস তার জন্য তো তোকে শাস্তি পেতেই হবে। কে দিবে শাস্তি? কে আবার এরা? ও মা, তাই নাকি? তা কোন অপরাধে আমাকে গ্রেপ্তার করবে? অফিসার দাঁড়িয়ে কেন আছেন? নিয়ে যান। চিন্তা করবেন না, আমরা থানায় নিয়ে গিয়ে খাতির যত্ন করে ছেড়ে দিব ওকে। তার শুধু স্বপ্নে দেখতে থাকুন, বুঝলেন? ওই দিন আমার মুখে কাদা মেখেছিলি, তাই না? অফিসার, ওর মুখে আপনি কালো কোনো কিছু মেখে ভালো করে শায়েস্তা করে ছেড়ে দিবেন। তাই হবে। ওইদিকে ইরা চলে যায়। অন্যদিকে আপনাদের তাহলে একটু কাহিনী বলি। ওই দিন আকাশ যখন খেতে কাজ করছিল, ওইটা দিয়ে ইরা আকাশকে অনেক কথাই শুনিয়েছিল। তাই আকাশ রেগে গিয়ে ক্ষেত থেকে কাদা নিয়ে ইরার মুখে মেখিয়ে দেয়, তার ওপর জড়িয়ে ওকে ধরে। এই দিনের প্রতিশোধই ইরা আজকে নেয়, কেননা ইরা ভার্সিটিতে যাওয়ার সময় আকাশকে দেখে তাই পুলিশ দিয়ে এমনটা করিয়েছে। আপনারা দেখছি কথা শুনবেন না। তাই আকাশ ওখানে থাকা 3 জন পুলিশকে আহত করে ওখান থেকে পালিয়ে চলে আসে ওর মেসে এসে রেস্ট নেয়। আর্মি ট্রেনিং প্রাপ্ত বলেই কথা, এত সহজে কি আর হার মেনে নেবে? অন্যদিকে আকাশ পরের দিন ভার্সিটিতে যায়, কেননা আকাশের ক্লাস আছে তাই যাচ্ছে। যদিও কয়েকদিন পর আকাশের আর ভার্সিটিতে আসতেই হবে না, তাই শেষ কয়েকটা দিন না হয় ক্লাস করবে। এদিকে ভার্সিটিতে যেতে হবে, তখন সামনেই দাঁড়িয়ে দেখে ইরা কয়েকজন ছেলের কানে ধরে উঠবস করাচ্ছে। এদিকে তা দেখে আকাশ তো অবাক, কেননা কোনো দিনও আকাশ ইরাকে এখানে দেখেইনি। ওই, তুই এখানে কি? তোর তো হসপিটালে থাকার কথা। আমার কি হবে যে হসপিটালে থাকবো? তোকে তো পুলিশ। এই যে ওইসব পরেও ভাবতে পারবেন, এখন আমাকে এটা বল, তোর এখানে কি? এই, তোর সাহস তো কম না? সাহসে দেখছিস কি? সামান্য কৃষকের ছেলে হয়ে তুই আমার সাথে? আমি কৃষকের ছেলে বলে আমি কি মানুষ নই? তা ভার্সিটিতে আসতে না আসতেই র্যাগিং শুরু করে দিয়েছিস? আমার ইচ্ছে হয়েছে তাই করেছি। এখন তুই সবার সামনে কান ধরে উঠবোস করবি? কি আমার মাথা খারাপ নাকি? কই থেকে যে আসে এইসব?
এই ওকে ধর তো, ওকে মেরে ওর হাড় গোড় ভেঙে দে। ইরার কথায় ওখানে থাকা কয়েকটা ছেলে আকাশকেই মারতে আসে। আকাশ ওদেরও মেরে মারতে শুয়ে দেয়, কারণ আকাশ ওদের টেকনিক্যাল ভাবেই মারতে থাকে, যা ওকে ট্রেনিংয়ের সময় শিখিয়েছে, যার জন্য ওরা আকাশের সাথে পেরেই ওঠেনি। বলেছিলাম না আমার সাথে লাগতে এসো না। আজকে না হয় বেঁচে গেলি, কিন্তু মনে রাখবি এরপর আমারও দিন আসবে। সেই দিন আস্তে আস্তে হয়তো আমি নাও থাকতে পারি। তোকে তো আমি ইরার হাত ধরে আমি ওকে আমার বুকের কাছে নিয়ে আসি। বেশি দাদাগিরি দেখাতে এসো না, জুনিয়র জুনিয়রের মতো থাকবে। তোকে তো আমি দেখে নিব। সামনেই তো আছি। তোর এই অহংকার আমি বের করব, মনে রাখিস। ওহ ম্যাডাম, অহংকার আমার মধ্যে নেই, আছে তোর মধ্যে। তাই চুপচাপ সামনে থেকে সরে দাঁড়া। না সরে দাঁড়ালে কি করবি? দেখতে চাস কি করব? হ্যাঁ দেখা, কি সাহস আছে তোর? এদিকে আকাশ ইরাকে চোখের পলকে ইরাকে টান দিয়ে ওর বুকের সাথে মিশিয়ে নেয়, সাথে সবার সামনে ইরাকে কিস করে। আকাশ যে এখন কিছু করবে তা নিয়ে ওরা কেউ ভাবতেও পারেনি। কিস করে ইরাকে ছেড়েই দেয়। এরপর যদি আর একটা কথা শুনি তাহলে আরো অনেক কিছু হয়ে যাবে। এদিকে ইরা রাগে আকাশকে একটা ধাক্কা মেরে ওখান থেকে চলে যায়। এদিকে আকাশ চলে আসে ওর ক্লাসরুমে। ওখানে ক্লাস শেষ হওয়ায় ভার্সিটি থেকে বের হবে, তখন সামনে দাঁড়িয়ে দেখে কতগুলো ছেলে লাঠি হাতে দাঁড়িয়ে আছে, তার সাথে ইরা দূরে দাঁড়িয়ে আছে। তখন আকাশের বুঝতে বাকি রইল না যে এই কাজটা ইরার। সকালে এক ধাপ মেরেছি, এখন আবার মারামারি করতে একটু ইচ্ছে করছে না। কেন এতগুলো লোক দেখে ভয় পেয়ে গেলি? ভয় কেন পাবে? চিন্তা করিস না, তোকে অনেক সুন্দর করে মারবে ওরা। দেখাই যাক। তবে এবার যদি ওরা মার খায় আর তোমাকে যদি হাতের কাছে পাই, তাহলে কিসের বদলে অন্য কিছু হয়ে যাবে। এই তোরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ শুনবি নাকি মারবি ওকে? ওরা মারতে আসে আকাশকে। এদিকে আকাশও কম না, ওদের ইচ্ছে পরিমাণে মারে, কিন্তু নিজেও মার খায়, কারণ লাঠির বাড়ি বলে কথা, একটু তো ব্যথা পাবেই। তাই ওদের মারছে আর ব্যথায় কিছুটা কষ্ট পাচ্ছে। ওরা কয়েকজন মার খেয়ে চলে যায়। এদিকে আকাশ নিজেও ভার্সিটির গেটের সামনেই শুয়ে যায়, কারণ অনেক ব্যথা পেয়েছে আকাশ সেই জন্য। এদিকে ইরা চলে যায়। অন্যদিকে আকাশ হসপিটালেই ভর্তি। সুস্থ হওয়ার পর ডাক্তার আসে। এখন কেমন লাগছে? জি ভালো। নার্স, এই ছেলেটির বিল কত হয়েছে? ডক্টর, আমার কাছে তো এত টাকা নেই, আমি সামান্য মেসে থাকি, কোনো রকম দিন কেটে যায় আমার। তা তোমাকে মারলো কেন? এরপর আমি ডক্টরকে কিছু ঘটনা বলতে থাকি, উনি সবটা শুনে। থাক বাবা, এমনিতে অনেক কষ্টে আছো, তুমি এবার তাহলে যেতে পারো। তবে ডক্টর আঙ্কেল, আপনার এই ঋণ দেখবেন আমি একদিন না একদিন শোধ করবই। ঠিক আছে, আজকে তাহলে আসো। আকাশ চলে আসে। এদিকে 5 দিন পর আকাশ এই চাকরিতে জয়েন হওয়ার কথা, তাই আকাশ ভার্সিটিতে এসেছে প্রিন্সিপাল স্যারের সাথেই কথা বলতে, কারণ যাতে করে আকাশ সুবিধা মতো যেন পরীক্ষা দিতে পারে। ওনার সাথেই কথা বলা শেষ করে চলে আসতে যাবে, আবারও দেখা হয় ইরার সাথে। এত তাড়াতাড়ি ভালো হয়ে গেলি? কেন, খারাপ লেগেছে কি তোমার? তুই আমার সাথে যা করছিস সেই হিসাবে তোর শাস্তি কম হয়ে গেল। আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলা ছিল। কি কথা? আমাকে একবার জুড়ে ধরবেন? কেন? আমি চলে যাচ্ছি, কবে ফিরবো আমি জানি না, তাই ভাবছি যাওয়ার আগে একবার বুকে তো জড়িয়ে নেই। এই যে, ও কি আপনার বউ লাগে যে জড়িয়ে ধরে কাজে যেতে চাইছেন? বিয়ের পর তো এমনিতেই বউ হবে। ইস রে, তোর মতো একটা কৃষকের ছেলেকে বিয়ে করতে আমার বয়েই গিয়েছে। এখন সামনে থেকে সর। শেষ ইচ্ছেটা পূরণ করলে না। এই তুই সরবি, নয়তো নয়তো কি? নদী, চল তো। এদিকে ইরা নদীকে নিয়ে আকাশের সামনে দিয়ে যাবে, অমনি নদীর পায়ের সাথে বাড়ি খেয়ে আকাশের উপরেই পড়ে যায়। ওরা দুজনে এখন মাটিতেই শুয়েই আছে, আকাশ নিচে আর ইরা উপরে। দেখলে তো, আল্লাহ চায়, সেজন্য আমার ইচ্ছাটা পূরণ করেছে। তোর ইচ্ছের গুষ্টি কিলাই। ইরা আকাশের গায়ের উপর থেকে উঠে নদীতে নিয়ে চলে যায়। এইদিকে আকাশ গ্রামে আসে ওর বাবা মায়ের সাথে দেখা করার জন্য। আজকেও ওর বাবা খেতেই কাজ করছে। আব্বু, আমি চাকরিতে জয়েন হলে তোমাকে কিন্তু এই কৃষিকাজ ছেড়ে দিতে হবে। তাহলে খাবো কি আমরা? আমি বেতন পাবো, তখন টাকা পাঠিয়ে দিব।
তাহলে আমাদের এতগুলো ক্ষেত কে সামলাবে? কাউকে দিয়ে দাও, তাহলেই তো হয়। সে জমিতে চাষ করবে, আর যা ফসল পাবে আমাদের কিছু দিবে, বাকিটা সে রেখে দিবে। ঠিক আছে, তাহলে এইবার করে আর করব না। এখন তাহলে ঘরে চলো, কথা আছে। আমি রাতে আবার ফিরে যাব। তুই যা, আমার 10 মিনিট লাগবে। আকাশ চলে আসে বাড়িতে। ওইদিকে আকাশের বাবা আসলে ওনাকে সব কিছু বলে। উনি সবটা শুনে অনেক খুশি হয়। ওই দিন রাতে আকাশ বেরিয়ে পড়ে ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় এসে নিজের ব্যাগ গুছিয়ে কাগজপত্র নিয়ে চলে আসে আর্মি ক্যাম্পে। এখান থেকে ওদের বিভিন্ন জেলায় পাঠানো হবে। এখানে আকাশকে রেখে দেয় ঢাকায়। এদিকে আকাশ ওখানে আরও ট্রেনিং নিতে থাকে। একে একে আকাশ ট্রেনিং নিতে থাকে। আকাশ ট্রেনিংয়ে দেখে ওখানকার বড় বড় অফিসার অনেক খুশি হয়, কেননা প্রতিটা ট্রেনিংয়ে আকাশ অনেক ভালোভাবেই করছে। কেননা আকাশকে অনেক ভয়ঙ্কর মিশনের জন্য তৈরি করা হচ্ছে। আকাশের সবগুলো ট্রেনিং অনেক ভালোভাবেই শেষ হয়। অন্যদিকে ইরা ওর বাবার সাথেই কথা বলছে। আব্বু, তুমি সারাদিন এই ডিউটিতে থাকো, আমাকে একটুও সময় দাও না তুমি। কে বলেছে আমি সময় দেই না? এই যে তুমি কখন আসো আর কখন যাও, আর কি কোনো সময় আছে? কি করব, অনেক কাজ। তবে জানিস কি, একটা ছেলেকে আমার অনেক ভালো লেগেছে। মানে? আরে তুই বিশ্বাস করতে পারবি না, এত ভালো ছেলেটি। ওকে অনেক ভালো কাজে লাগানো যাবে। তা না হয় বুঝলাম, কিন্তু তুমি এইসব কথা আমাকে কেন বলছো? ওই ছেলেটাকে যদি... একদম মুখ বন্ধ করে রাখো, কোনো কথাই বলবে না তুমি। এইদিকে পরের দিন সকালে আকাশকে একটা মিশন নিয়ে পাঠানো হবে। তার জন্য বড় অফিসার আসে আকাশের সামনে। সত্যি আকাশ, তুমি অনেক ভালোভাবে তোমার ট্রেনিং পূরণ করেছো। তোমাকে অনেক ভয়ঙ্কর মিশনে এখন যেতে হবে। স্যার, আমি সর্বদা দেশের জন্য প্রস্তুত আছি। কি করতে হবে বলেন আগে। তোমাকে এখন একটা মিশনে যেতে হবে। মিশনে তোমার সাথে আরও 10 জন যাবে, তাই তুমি ওদের লিড করবে। ওখানে সাবধানে কাজ করবে, কোনো প্রকার ভুল করা যাবে না। সব ধরনের অস্ত্র নিয়ে যাবে। তাই হবে স্যার। চিন্তা করো না, এই অপারেশন শেষ করে আসতে পারলে তোমাকে প্রমোশন দেওয়া হবে, তাই এইভাবে কাজটা করবে। স্যার, আমি প্রমোশনের জন্য নয়, দেশের জন্য কাজ করব। তোমার থেকে এই কথাটা আমি আশা করেছিলাম। তাহলে তোমরা তৈরি হয়ে নাও। ওই দিন আকাশ ও টিমের লোকজনকে নিয়ে বেরিয়ে পড়ে, তাও রাতের আধারে। ওরা সবাই নিজেদের মতো করে সব কিছু নিয়ে নেয়। 1 ঘন্টা পর ওদের একটা জঙ্গলের কাছে নামিয়ে দেওয়া হয়। ওরা ভিতরে হাঁটতে থাকে। ওদের সবার কাছে 3 দিনের খাবার দেওয়া হয়। সবাই যে যার ব্যাগ বহন করিয়ে নিয়ে যাচ্ছে। 1 ঘন্টার রাস্তার পর ওরা একজন লোককে দেখতে পায়, একটা গাছের মধ্যে ছোট্ট কুটির করে বসে আছে। সবাই সাবধান হয়ে যাও, হলোগ্রাম অন করে নাও, যাতে করে তোমরা মানুষের অস্তিত্ব খুব সহজেই বুঝতে পারবে। এতে করে ওরা দূর পর্যন্ত তাকিয়ে দেখে এই একটা লোক ছাড়া অন্য মানুষকে দেখতে পাচ্ছে না, তাই খুব সাবধানে ওই লোকটাকে ওরা মেরে ফেলে। তোমরা আগে যাও, তবে সাবধানে যাবে। ল্যান্ডমাইন কিন্তু থাকতে পারে, পরে একজনের জন্য সবার প্রাণ যেতে পারে। তাই কয়েকজন ল্যান্ডমাইন সেটিং করে রাখো, আর কয়েকজন মানুষের অস্তিত্ব দিয়ে রাখো, যাতে করে বিপদ দেখলেই সবাইকে অ্যালার্ট করে দিতে পারো। তোমরা আগে যাও, আমি এই লোকটাকে চার্জ করে দেখি কিছু পাই কিনা। ওরা আগেই যেতে থাকে। এদিকে আকাশ লোকটাকে চেক করে দেখে ওর শরীরেই ক্যামেরা লাগানো আছে। তবে আকাশের মুখ ঢাকা ছিল বলে তেমন একটা সমস্যাই হয়নি। আকাশ তাড়াতাড়ি করেই ক্যামেরা খুলে নেয়। এরপর বাকি পথ হাঁটা ধরে। ধীরে ধীরে ওরা হাঁটতে থাকে। যতই সামনে যাচ্ছে ততই বিপদ ওদের কাছে ধেয়ে আসতেছে, কেননা এই এলাকায় অনেক বিপদ। ওদের এই বাড়িটা শেষ করে আবার সামনেই যেতে হবে। তাই বাড়িটা তাড়াতাড়ি করে চারপাশ থেকে আক্রমণ করতে থাকে। ভিতরে ওরা সবাই ঢুকে যায়। শুধু 2 জন আর্মি বাইরে সাইপার হাতে নিয়ে শুয়ে আছে। তোমাদের কাজ হবে যারা বাইরে দিয়ে পালাতে যাবে তাদের মেরে ফেলবে। ঠিক আছে স্যার, আমরা নিজেদের পজিশন নিয়ে নিচ্ছি। এদিকে রাত পার হয়ে যায়। আকাশের মিশন এখনো শেষই হয়নি, কারণ এখানে অনেক গোপন দরজা আছে, যা খুলতেই ওদের প্রয়োজনীয় সরঞ্জাম শেষ হয়ে যাওয়ার পথে। তাই আকাশ হেডকোয়ার্টারেই কল দেয়। স্যার, আমাদের তো এখানেই পর্যাপ্ত পরিমাণ বোম ছিল, যা প্রায় শেষ হওয়ার পথে। এখন আমাদের আরও সরঞ্জাম লাগবে। কিন্তু তোমাদের তো পর্যাপ্ত পরিমাণে সবকিছু দেওয়া হয়েছে। জি স্যার, এখানে যে বাড়িটা হামলা করেছে ওখানে 25 জনের মতো লোক মেরে ফেলেছে, আর কোনো লোক বাকি নেই।
কিন্তু কিন্তু কি আকাশ? এখানে অনেক গোপন দরজা আছে, ওই দরজাগুলো ব্লাস্ট করতে গিয়ে অনেক বম খরচ হয়ে যায়। ঠিক আছে, আমি তোমাদের জন্য বোম আর কিছু গুলি পাঠিয়ে দিচ্ছি। গুলি লাগবে না, এখানে আমরা অনেকগুলো পেয়েছি, এতে হয়ে যাবে আমাদের। তাহলে লোকেশন পাঠিয়ে দাও, আমি এখনই হেলিকপ্টার লোড করে দিচ্ছি। এরপর আকাশ লোকেশন পাঠিয়ে দেয়। এদিকে ওরা ওই ঘরটার সব দরজা ভালো করে খুঁজে অনেক কিছু পেল যা ওদের কাজে লাগবে। সকালবেলা ওরা বসে আছে, কেননা বোম আসলেই ওরা সামনে এগোতেই থাকবে। তার আগে ওরা নিজেদের সাথে করে আনা খাবার খেতে থাকে। খাবার শেষ করে ওরা সামনে এগোতে থাকে। তখনই আকাশ কল দেয় আবার ওই অফিসে। স্যার, আমরা হেলিকপ্টার আসা পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, তাই আমি সামনে এগোচ্ছি। আপনি আমাদের লাইভ লোকেশনে এগুলো পাঠিয়ে দিন, যাতে করে ওরা আবার প্রতি মিনিটের লোকেশন ওদের কাছে থাকে। ঠিক আছে আকাশ, তাই হবে। অফিসার, আমরা সামনের দিকে এগোতে থাকি, সময় মতো সব কিছু চলে আসবে, তাই টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তবে তোমরা সাবধানে থাকবে, কারণ কোন দিক থেকে আক্রমণ করবে বুঝতে পারবো না। তোমরা আগে হলোগ্রাম দেখে নাও, কত দূর পর্যন্ত কোনো মানুষ নেই। ওরা হলোগ্রাম দিয়ে বোঝাতে পারে সব কিছু ঠিকই আছে, তাই ওরা সামনের দিকে এগোতেই থাকে। এই দিকে সকাল থেকে হাঁটতে থাকা ওরা দুপুর হয়ে গেল। এই সময় একটা হেলিকপ্টার আসে। স্যার, এই তো চলে এসেছে হেলিকপ্টার। আগে চুপ করে লুকিয়ে থাকো। কেন স্যার, কি হয়েছে? শিওর না হলে সিগন্যাল দিবে না। এটা যদি দুশ্মনের হেলিকপ্টার হয় তাহলে কেউ বেঁচে থাকতে পারবো না। তোমরা রকেট রেডি করো, আমি বললেই ওদের দিকে ছুড়ে মারবে, বুঝতে পেরেছো? ওরা আকাশের কথায় মাথা নাড়ায় এবং রকেট রেডি করে। অন্যদিকে আকাশ দূরবীন দিয়ে দেখতে থাকে ওদের হেলিকপ্টার কিনা। আকাশ চেক করতে থাকে। তখন আকাশের নজর পড়ল হেলিকপ্টারের ওপরই, কেননা হেলিকপ্টারের বাংলাদেশের হলেও পাইলটের গায়ের পোশাক অন্যরকম, তাই। রকেট গিয়ে উড়িয়ে নাও। আকাশের কথায় ওরা রকেট মেরে প্লেন উড়িয়ে দেয়। বুঝতে পারলে তো, আগে শিওর হবে, তারপর বাকি কাজ করবে। এইদিকে ওরা আবারও হাঁটতে থাকে। কিছুক্ষণ পর ওরা আবার ওই একটা হেলিকপ্টার দেখতে পায়। আকাশ আবারও সব কিছু যাচাই করে। এবার সব কিছু ঠিক থাকায় রঙিন রঙের ধোঁয়া ছাড়ে। এতে করে পাইলট ধোঁয়া দেখতে পায় এবং দড়ির সাহায্যে একটা ব্যাগ নিচে নামায়। ব্যাগ পেয়ে গেলেই পাইলট চলে যায়। তোমরা সবাই নিজেদের কাছে বোমা নিয়ে নাও। তখন একজন অফিসার বলে, স্যার, আমরা তো হামলা করার আগেও বোম নিজেদের কাছে রেখে দিতে পারবো। আমরা হামলা করতে যাচ্ছি, যদি ওরা আমাদের উপর পাল্টা হামলা করে তখন বোম সাথে নেওয়ার সময় পাবে না। বুঝতে পারছি স্যার। ওরা নিজেদের কাছে সব কিছু নিয়ে নেয়, কেননা ভুল করলে ওদের বিপদ হতে পারে। বিকাল গড়িয়ে এলো। ওরা সামনে এগোতে থাকে। ওর দিকে কিছু দূর গিয়ে ওরা একটা ছোট্ট কুটির দেখতে পায়, তাই ওই কুটিরের পাশেই যায়। কুটিরের ওইদিকে গিয়ে ওরা অন্য কিছু দেখতেই পাচ্ছে না। তখন ওরা ওখানে একটা বাটন দেখতে পায়, তাই বাটন চাপ দিতেই পাথর একটা সরে যায়। এর জন্য ওরা অনেক আশ্চর্য হয়, তাই একজন অফিসারকে এখানে থাকতে বলে। অফিসার, তোমাদের মধ্যে একজন এখানে আশেপাশে লুকিয়ে থাকবে। আমি কয়েকজন অফিসারকে নিয়ে ভিতরে যাব। যখন আমি সিগন্যাল দিব তুমি বাটন চাপ দিয়ে দরজা খুলে দিও। ঠিক আছে স্যার, তাই করব। কিন্তু স্যার, রাস্তা যখন পেয়েই গেছি তাহলে ভিতরের আগের রকেট পাঠিয়ে দিই, তাহলে সব ধ্বংস হয়ে যাবে। আগে ভিতরের পরিস্থিতি বুঝতে পারি, তারপর না হয় দেখা যাবে। আপনার যা ভালো মনে হয়। তাহলে চলো তোমরা। আকাশ ওদের নিয়ে ভিতরে যায়। ভিতরে সব অন্ধকার, তাই এক ধরনের গোল বল আছে যা হাতে কয়েকবার ঘষলেই আলো বের হবে, আর এই আলোতেই ওদের সহজেই দেখা যাবে। তাই কয়েকটা বল এইদিকে ওইদিকে মারতে থাকে আর কাউকে দেখলেই গুলি করতে থাকে। এভাবে ভিতরে যতই যাচ্ছে ততই বিপদ বাড়ছে, কেননা এখানে অনেক রাস্তা, তার সাথে সুড়ঙ্গ তো আছে। ওরা নিজেদের হোলোগ্রাম অন করে ভিতরে থাকা মানুষদের দেখে গুলি করতে থাকে, আর বেশি লোক হলে বোম মেরে দেয়। এভাবেই 4 ঘন্টার পর এরা অপারেশন শেষ করলো। ওখান থেকে বের হওয়ার সময় ওই অফিসারকে দরজা খুলে দিতে বলে। অফিসারও দরজা খুলিয়ে দেয়। ওরা সবাই বাইর হয়ে আসে। আকাশের টিমের মধ্যে 2 জনের গুলি লেগেছে, তবে বেশি একটা সমস্যা হয়নি। রাত হয়ে যাওয়াতেই ওরা ওখান থেকে অনেক দূরে তাঁবু বানিয়ে নেয়। ওখানে ওরা খাবার খেয়ে নেয়। এরপর পালাক্রমে ওরা ঘুমায়। কিছু লোক এখন ঘুমাবে, আবার ওরা উঠলেই
এরা ঘুমাবে। এভাবেই ওরা রাত কাটিয়েই দেয়। অপারেশন 2টা শেষ করতে করতে ওরা অনেক দুর্বল হয়ে যায়। তাই অফিসার বলেই, স্যার একটা কথা বলবো? কি কথা? স্যার আমাদের বেশিরভাগই অফিসার দুর্বল হয়ে পড়েছে, তাই আমরা আজকের দিনটা রেস্ট করে রাতে না হয় অপারেশন করি। এখন বাকিটা আপনার উপরে। তা না হয় বুঝলাম, কিন্তু আমাদের কাছে কয়দিনের খাবার আছে? স্যার এখনও 4 বেলা খাওয়ার জন্য খাবার আছে। এখন আজকের দিনে খেলে আর 1 বেলা খাবারই আমাদের কাছে থাকবে। তাহলে কোনো সমস্যা হবে না। তা আজকে দিনটা এনজয় করো, সাবধানে থাকবে। 2 জন অফিসার আহত হয়ে আছে, ওরা তাহলে রেস্টে থাকবে, সাথে ভালোই হবে। স্যার তাহলে তো ভালোই হবে। তাহলে তোমরা রেস্ট নাও, তার সাথে চারদিকে নজর রাখবে। চিন্তা করবেন না স্যার। এইদিকে ওরা এই তাঁবুতে পালাক্রমে রেস্ট নিতে থাকে। অন্যদিকে ভার্সিটিতে ইরা ও নদী বসে আছে, সাথে কয়েকজন ছেলেকে রাইড করছে। তখন ইরা খেয়াল করে কয়েকদিন ধরে আকাশ আসছে না ভার্সিটিতে। ব্যাপারটা কি বলতো? কোন ব্যাপার? আরে ওই ছেলেটা তো ভার্সিটিতে আসছে না। মনে হয় ভয় পেয়ে আছে। মনে আছে ওই ছেলের কথা? কি মনে থাকবে? তুই দেখি সব ভুলে যাস। আমি আবার কি ভুলে গেলাম? ওই ছেলেটা তো বললো কয়েকদিন আসবে না, এত তাড়াতাড়ি ভুলে গেলি? ও হ্যাঁ তাই তো, কিন্তু কোথায় যেতে পারে? আচ্ছা, তুই ওই ছেলের ব্যাপারে এত ভাবছিস কেন? আমি তো এমনিতেই জিজ্ঞেস করছি। এমনিতে হলে তো ভালো, আমি ভেবেছি ওই ছেলেকে না দেখে তোর খুব কষ্ট হচ্ছে। কষ্ট না চাই, ওই ছেলে সবার সামনে আমাকে, একবার যদি ওকে আমি পাই তাহলে বুঝিয়ে দিব। তাদের লাভ কি? তুই লোক ধরে ওকে পিটুনি খাওয়াতে পারিসনি? ওই ছেলে এই ফাইট কই থেকে শিখলো? আচ্ছা, ওই ছেলেটা গ্রামে থাকলো, গ্রামের ছেলে বলে মনে হয় না। এখন তো আমার মনে হচ্ছে ওই ছেলেটার প্রতি তোর দরদ বেশি হচ্ছে। আমার কেন দরদ উঠতে যাবে আজও? তুই যেভাবে বললি তাই আমি বলছিলাম আর কি। তোকে আর কিচ্ছু বলতে হবে না, তুই এখন চুপচাপ থাক। দেখি বাচ্চাধন কয়দিন না এসে থাকতে পারে। ওরা নিজেদের মধ্যেই কথা বলতে থাকে। এদিকে আকাশ বাকি অফিসাররা মিলে ওখানে থাকা নদীতেই মাছ ধরে। কোথায় মাছ পাওয়া যাবে? এখানে ওইগুলো পরিষ্কার করে নিয়ে আসবে। চিন্তা করবেন না স্যার, হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ কেন? এই যে আমাদের কিছুক্ষণের জন্য একটু আনন্দ করার সুযোগ করে দিয়েছেন। দেখো, খারাপ মানুষদের মারা আমাদের পেশা হলেও আমরাও তো একজন মানুষ। তবে এরপরে যেখানে হামলা করব ওই জায়গা কিন্তু অনেক ভয়ানক। তাই সকালে ভালো করে খেয়েও শরীর ফিট করো, যাতে লড়াই করতে পারি। কিন্তু স্যার হেডকোয়ার্টার যদি জেনে যাই? চিন্তা করো না, আমি না জানালেও ওরা কেউ জানবে না। আর এখন কি হয়েছে না হয়েছে তা আমি দেখব, সাথে ওখানেও। তাই এখন তাড়াতাড়ি করো, দুপুরে খাবার খেয়ে এই মাছগুলো রান্নার ব্যবস্থা করো। এতে করে বিকেলের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে স্যার। এরপর ওরা সবাই খাওয়া শুরু করলো। খাবার শেষ করে আকাশ হেডকোয়ার্টারেই কল দেয়। স্যার, কিছু একটা সমস্যা হয়ে গিয়েছে। কি সমস্যা? স্যার, আমাদের উপরে হেলিকপ্টারে করে আক্রমণ করতে এসেছিল, তাও আমাদের মতোই একই রকম হেলিকপ্টার দিয়ে। তাই ওরা সবাই ভেবেছিল এটা আমাদের। পরে আমি অনেক ভেবেচিন্তে পাইলটকে দেখার চেষ্টা করি। অনেক সময় যাওয়ার পর পাইলটকে দেখতে পাই অন্য পোশাকে। আমার সন্দেহ হয় আমিও হেলিকপ্টার ধ্বংস করে দেই। গুড জব আকাশ, একদম দক্ষতা থাকতে হবে। তা তোমরা পরবর্তী লক্ষ্যের কতটুকু গিয়েছো? আর তোমাদের ট্রেনিং অফ কেন? কিছু সমস্যা হয়েছিল সেজন্য। চিন্তা করবেন না, ঠিক আছি আমরা। কিন্তু স্যার, ওখানকার কেউ আমাদের এখানে আসার খবর বাইরে লিক করে দিয়েছে। কি বলছো কি আকাশ? ঠিক বলছি। কথাটা বলার সাথে সাথেই কোথায় থেকে যেন গুলি চলার শব্দ শোনা যাচ্ছে। তাই ওরা সবাই অ্যালার্ট হয়ে যায়। কি হয়েছে? গুলি কে চালাচ্ছে? দেখছেন স্যার, ট্রেকিং অন করতেই ওরা আমাদের লোকেশন পেয়ে গিয়েছে। তাই আমি ট্র্যাকিং অফ করলাম। আপনি ওই দিকটা দেখেন, কে এইসব লিক করছে। ওকে, নিজের খেয়াল রেখো। কথা বলেই সিগন্যাল অফ করে দেয়। অফিসার, তোমরা চারপাশে পজিশন নিয়ে নাও। আমি যতক্ষণ না বলবো কেউ নিজেদের ট্র্যাকিং অন করবে না। ওকে স্যার। এইদিকে ওরা যুদ্ধ করতেই থাকে ওই লোকগুলোর সাথে। ওই লোকগুলো এক এক করে ওরা মারছে। অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পর ওরা সবাইকেই মারতে সক্ষম হয়। এবার ওরা নিজেদের সব কিছু গুছিয়ে অন্য রাস্তা ধরে যেতে থাকে। তাই কিছু অফিসার আকাশকে বলেই, স্যার আমরা অন্য রাস্তা ধরে কেন যাচ্ছি? কারণ ওরা আমাদের লোকেশন পেয়ে যাচ্ছে, তাই আমাদের অন্য রাস্তা ধরে যেতে হবে। ওকে স্যার। ওরা অন্য রাস্তা ধরে এগোতে থাকে। এভাবেই সন্ধ্যা হয়ে যায়। ওরা নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে এসেছে। দেখো,
এই মিশনটা আমাদের শেষ করতে হবে, তাও সবাইকে জীবিত থেকে। আমি চাই না এই লাস্ট অবস্থায় কাউকে হারাতে। আকাশের কথা শুনি অনেক অফিসার কেঁদেই দেয়, তবুও ওরা সামনে যেতে থাকে। তোমরা যে দুজন আহত হয়েছো তার স্নাইপার নিয়ে নিজেদের পজিশন নিয়ে নাও, আর বাকি অফিসার আমার সাথে আসো। আকাশ বাকি অফিসারকে নিয়ে চলে যায় ভিতরে। ওখানে যাচ্ছে একের পর এক লোককে মারছে, তবে অন্য দুই জায়গার থেকেও একই জায়গায় লোক অনেক কম, কেননা বাকি লোকদেরও তো ওরা বিকেলের মধ্যেই মেরেই ফেলেছে, তাই এখানে লোক সংখ্যা কম। ওরা ভিতরে যতই যাচ্ছে ততই রাস্তা পাচ্ছে, একে একে সব কিছু বোমের মাধ্যমে ধ্বংস করে দেয়। 2 ঘন্টা পর ওদের অপারেশন শেষ হয়। ওদের কাছে যে পরিমাণ বোমা ছিল সবগুলো ওই আস্তানায় ফেলা হয়, যাতে ওরে পুরো ধ্বংসই হয়ে যায়। অপারেশন শেষ হয়ে যাওয়ার পরেই একজন আরেকজনের সাথে কুলোকুলি করে, কেননা এই অপারেশন শেষ করতে ওদের মধ্যে কাউকে মরতেই হয়নি। অপারেশন শেষ হলে ওরা ওখান থেকে চলে আসতে থাকে। আস্তে আস্তে একটা নদীর ধারে আসে। এরপর আকাশ হেডকোয়ার্টারে কল দিয়ে লোকেশন শেয়ার করে, আর 3 ঘন্টা পর ওখানে হেলিকপ্টার আসে। ওরা সবাই ওখানে বসে চলে আসে আর্মি ক্যাম্পে। ওখানে আসলেই সবাই ওদের স্যালুট দিতে থাকে। সত্যি আকাশ, তুমি অনেক বড় একটা কাজ করেছো। সত্যি আমরা সবাই তোমাকে নিয়ে গর্বিত। কি যে বলেন না স্যার, এটা তো আমার কর্তব্য। কিন্তু স্যার, আপনি ওই লোকটাকে কি খুঁজে পেয়েছেন? কোন লোক? যে লোক আমাদের লোকেশন ওই দুশ্মনদের কাছে দিচ্ছে। ওই বিষয়ে পরে দেখব, এখন তোমরা রেস্ট নাও। কাল আকাশ তুমি আমার সাথে একা এসে দেখা করবে। ঠিক আছে স্যার। পরের দিন সকাল 11টার পর আকাশ বড় অফিসারের সাথেই দেখা করে। উনি আকাশকে প্রমোশন দেয়। আকাশ এতদিন ছিল অফিসার, আর আজকে থেকে আকাশ একজন মেজর। সত্যি স্যার, আমি ভাবতেও পারিনি আপনি আমাকে মেজর পদে নেবেন। তুমি অনেক সাহসী ও বুদ্ধিমান। কিন্তু স্যার, আমি তো একা অপারেশন করিনি। ওদের সাহসিকতার পুরস্কার আর 5 লক্ষ টাকা করে দেওয়া হবে। সত্যি স্যার, অনেক ভালো একটা কাজ করেছেন। এখন চলো, তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। এরপর উনি আকাশকে সবার সাথেই পরিচয় করিয়ে দেয় মেজর হিসেবে, আর বাকি লোকদের ও নিজেদের কাজ বুঝিয়ে দেয়। স্যার, একটা কথা বলার ছিল। কি কথা? স্যার, আমি গ্রামে একবার যেতে চাই। আচ্ছা যাও, তবে বেশি দেরি করো না। 5-6 দিনের ছুটি কাটাতে পারো। ধন্যবাদ স্যার। আকাশ ওই দিন বেরিয়ে পড়ে যাওয়ার জন্য, তাই বাস স্ট্যান্ডে এসে বসে আছে। কিছুক্ষণ পর ওখানে ইরা আকাশকে দেখতে পায়। তুই এখানে? আমারও তো একই প্রশ্ন। আগে বল, এতদিন কোথায় ছিলি? কেন মিস করছিলে? তোর মতো কৃষকের ছেলেকে আমি মিস করব? হাসালি। কেন, কৃষকের ছেলে বলে কি আমি মানুষ নই? মানুষ হলেও আমার কিচ্ছু যায় আসে না। যাক ভালো, তা তোমার কিছু বলা থাকলে বলো। মানে? আমি গ্রামে যাব, বাস ছেড়ে দিবে। আমি তো ভেবেছিলাম গ্রামের বাড়ি থেকে এসেছিস, এখন দেখছি তার উল্টো। দেখুন, আমি যাচ্ছি। এই কথা বলে আকাশ বাসে উঠে গিয়ে নিজের সিটে গিয়ে বসে যায়। অন্যদিকে ইরা ভাবে, এতদিন গ্রামে না থাকলে কোথায় থাকতে পারে ছেলেটা? আর ওর বডি এত ফিট থাকে কি করে? এইসব ভাবতে ভাবতে ইরা গাড়িতে উঠে চলে আসে এই বাড়িতে। এদিকে আকাশ ভোরবেলায় নিজের গ্রামেই চলে আসে। ওখানে এসে ওর বাবার সাথেই দেখা করে। ওখানে আকাশ 4 দিন থাকে। থাকার পর আকাশের বাবা ওকে বলে, আকাশ, আমিও ঢাকায় গিয়ে তোর সাথে থাকবো। আব্বু, আমি তো ক্যাম্পাসে ভিতরে থাকি, ওখানে তো বাইরের লোক থাকতে পারবে না। তাছাড়া আমরা এক রুমে একজন করে থাকি, তুমি তো ওখানে থাকতে পারবে না। তাহলে তুই আলাদা বাসা ভাড়া নে। চিন্তা করো না আব্বু, আমি তো একা থাকি, তাই নেওয়া হয় না। তুমি যদি আসতে চাও তাহলে আমি বাসা দেখব। ঠিক আছে, তুই বাসা দেখ, আমি এখানকার সব কিছু গুছিয়ে নিই, তারপর আমি চলে আসব। ঠিক আছে, তাহলে আমি ওখানে গিয়ে দেখব। আকাশ ওর বাবার থেকে বিদায় নিয়ে চলে আসে বাস স্ট্যান্ডে। ওখানে 20 মিনিট অপেক্ষা করার পর বাস আসলেই আকাশ ওখানেই উঠে পড়ে। রাত ছিল, তাই আকাশ বসে পড়ে ওর সিটে। ওর পাশের সিটে মেয়ে বসেছিল, যা চাঁদের আলোতে বোঝাই যাচ্ছিল। গাড়ি চলতে থাকে। 3 ঘন্টার রাস্তায় কুমিল্লা এসে থামি খাবার খাওয়ার জন্য। তাই আকাশ ভাবে, মেয়েটিকে ডাকি, নয়তো না খেয়ে থাকবে মেয়েটি। এই যে, খাবেন না আপনি? এদিকে মেয়েটি কাঁধ ফেরাতে দেখলো ওর পাশে থাকা মেয়েটি হচ্ছে নদী। নদীও আকাশকে দেখি চমকে ওঠে। আরে, আপনি এখানে কেন? আমার তো সেম প্রশ্ন, আপনি এখানে কেন?
আমি তো নানুর বাড়িতে গিয়েছি, আর আপনি নিশ্চয়ই বাড়িতে গিয়েছেন। হ্যাঁ, তাহলে চলুন, খেতে হবে, সময় কম, বুঝতেই তো পারছেন। হ্যাঁ চলুন। ওরা খাওয়া দাওয়া করার আগে নদী ওয়াশরুমে যাবে। নদী ওয়াশরুমের ভিতরেই চলে যায়। অন্যদিকে আকাশ বাইরে অপেক্ষাই করতে থাকে। কিছুক্ষণ পর নদী আসলেই ওরা দুজন খেতে বসে একসাথে। খাওয়া শেষ করেই ওরা বাইর হয়ে গাড়িতে গিয়েই বসে। গাড়ি কিছুক্ষণ পর চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর ড্রাইভার গাড়ি ব্রেক করে। এদিকে সবাই কারণ জানতে চায়। ওরা সামনে তাকিয়ে দেখে পুলিশ গাড়ি চেকিং করছে, কারণ কোনো একজন আসামি গাড়িতে ওরেই পালাতে চাইছে। তাই পুলিশ গাড়ি চেকিং করার জন্য আসে। আপনারা সবাই নিজের মুখ দেখান। বাসের সব যাত্রী নিজেদের মুখ দেখায়। পুলিশ সব মুখ দেখে চলে যাবে, তখন একজন পুলিশ আকাশকে বলে, এই ছেলে, দাঁড়াও তুমি। আমাকে বলছেন? তোমাকে। পাশের মেয়েটি কে? আমরা একই ভার্সিটিতে পড়ি। ও ওর নানু বাড়ি থেকে আসতেছে, আর আমি আমার বাড়ি থেকে। তার দুজনের কাছে ব্যাগ কেন? পালিয়ে যাওয়ার প্ল্যান না তো? বাড়ি থেকে ঢাকায় যাচ্ছি, ব্যাগ তো থাকবেই। ভালোই তো কথা বলতে শিখেছিস। তোদের দুজনকে পুলিশ স্টেশনে নিয়ে যাব, এরপর তোদের বাবা মা এসে ছাড়িয়ে নিয়ে যাবে। দেখুন, তার চেয়ে ভালো হবে আপনি ওর বাবা মায়ের সাথে কথা বলে ব্যাপারটা বুঝে নিন। বাহ, তুই এখন আমাদের আইন শিখাবি? শিখাতে তো হবেই, লেডি পুলিশ সারা। আপনি ওকে নিয়ে যেতে পারবেন না? ওকে না নিয়ে যেতে পারি, কিন্তু তোকে নিয়ে গিয়ে কি যে অবস্থা করব তা তুই নিজেও বুঝতে পারবি না। অ্যারেস্ট ওয়ারেন্ট দেখান। ওই, তুই আমার থেকে অ্যারেস্ট ওয়ার্নিং চাচ্ছিস? আজকে তো তোকে। কথাটা বলে আকাশের কলার ধরে পুলিশ। এতে করে আকাশ ওই পুলিশকেই ঘুষিয়ে দেয়। এতে করে পুলিশ অফিসার অনেক দূরে গিয়েই পড়ে। এতে করে বাকি পুলিশটাও মারতে আসে। আকাশ ওদেরও ইচ্ছে পরিমাণ মারতে থাকে। এই দেখে আরেকজন পুলিশ কন্ট্রোল রুমে কল দিয়ে বলে এই লোকেশনের পুলিশ পাঠাতে। তাই আকাশ নদীকে বলে, নদী, আমার মোবাইলে প্রথমে একটা নাম্বার আছে, ওখানে কল দিয়ে শুধু বলবে হেল্প মি, বাস এইটুকুই বলবে, বাকিটা আমি দেখে নিব। এদিকে নদী কল দিয়ে জানিয়ে দেয়। অন্যদিকে ওই জায়গায় 2-3 গাড়ি পুলিশ আসে। পুলিশ আসার 2-3 মিনিট পর ওইখানে কিছু কমান্ডো আসে। কমান্ডো এসে পুলিশদের আটকায়। এইসব দেখে নদী কিছুটা ঘাবড়ে যায়। নদী, ঘাবড়ানোর কোনো কারণ নেই, এখন চলো, এরা আমাদের বাড়িতে দিয়ে আসবে। এই দিকে নদী আকাশের সাথে কমান্ডো গাড়িতে উঠে পড়ে। অন্যদিকে পুলিশ অফিসার কিছুই বুঝতেই পারলো না কি হলো। এখানে একটু আগে পুলিশ অফিসার অনেক রেগে আছে, কেননা আকাশ ওকে মেরেছে সেজন্য। গাড়িতে ওরা কোনো কথাই বলেনি। নদী যেখানে যাওয়ার কথা ওকে ওখানে নামিয়ে দিয়ে আকাশ ক্যাম্পে চলে আসে। আকাশ গিয়ে ক্যাম্পে পৌঁছে দিয়ে কমান্ডার গাড়ি চলে যায়। এই দিকে পরের দিন আকাশ ওর বড় অফিসারের সাথে দেখা করে। তুমি এসেছো আকাশ? জি স্যার, বলুন, এরপর কি করতে হবে? তোমাকে আরও একটা মিশনে যেতে হবে। আমার একটা কথা বলার ছিল। কি কথা বলো? স্যার, আমার পরীক্ষা আছে 15 দিন পর, তাই। বুঝতে পারছি, তবে এবারের মিশন তোমার ভার্সিটিতেই হবে। সত্যি স্যার? তাহলে তো অনেক ভালো হবে স্যার, পরীক্ষা দেওয়া হয়ে যাবে এই ফাঁকে। তাই তোমার যেহেতু ওই ভার্সিটিতে অ্যাডমিশন আছে, তাই নতুন করে আর নিতে হবে না। তাই তুমি মোটামুটি কিছুদিন সামলিয়ে না হয় যেতে পারবে। ঠিক আছে স্যার। তাহলে তুমি আসো। আকাশ চলে আসে। এইদিকে পরের দিন নদী ভার্সিটিতে আসে। তখন ইরার সাথেই দেখা হয়। কে রে, কখন ফিরলি? এই তো রাতেই। আসতে অসুবিধা হয়নি তো? একটু হয়েছিল। কি সমস্যা? তেমন বড় সমস্যা না। ছোট হলেও বল। এইদিকে আকাশ বলে দিয়েছে এই কথাগুলো যেন কেউ না জানে। আসলে বসে আমাকে কিছু ছেলে বিরক্ত করছিল। ও, এই ব্যাপার? এটা তো খুব ছোটখাটো একটা বিষয়। এই জন্যই তোকে বলতে চাইনি ছোট বিষয় বলে। আচ্ছা চল, ক্লাসে যাব। আব্বু আজকে তাড়াতাড়ি যেতে বলেছে। কেন রে, কেউ কি দেখতে আসবে? আরে না, আমার পড়াশোনা শেষ না হলে আব্বু বিয়ে দিবে না আমাকে বলছে। যাক, তাহলে তো ভালোই। এখন তাহলে ক্লাসে চল। এইদিকে আকাশ চলে যায় বাসা খুঁজতে। কিছুদিন খোঁজার পর আকাশ বাসা একটা খুঁজেই পায়। 2 রুমের বাসা, সাথে ছোট্ট ডাইনিং রুম আর কিচেন রুম একটা। বাসা পেয়ে আকাশ ওর বাবা মাকে আসতে বলে। ওনারা পরের দিন রওনা দেয় ঢাকার দিকে। ওনারা তেমন পথঘাট চেনেই না, তাই ওনারা আর্মি ক্যাম্পে আসে। ওখানে আসাতে সিকিউরিটি ওনাদের ভিতরে ঢুকতেই দিচ্ছে না, কারণ এখানে আর্মির লোক ছাড়া বাইরে কেউ আসতেই পারবে না। দেখুন, আমার ছেলে আমাদের এখানে আসতে বলেছে। দেখুন,
তাহলে আপনার ছেলের নাম বলুন, আর না হয় ওকে কল দিয়ে এখানে আসতে বলেন। আমার ছেলের নাম পারভেজ হোসেন আকাশ। ও, আপনারা মেজর আকাশ স্যারের বাবা মা? আসুন, আপনারা এখানে বসেন, আমি স্যারকে কল দিয়ে আসতে বলছি। অফিসার আকাশকেই কল দেয়। আকাশ কল পেয়ে চলে আসে গেটের কাছে। ওখানে আসতেই বাকি অফিসার আকাশকেই সালাম দেয়। স্যার, আপনার মা বাবা এখানে। বাবা মা, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো। ওই গাড়িতে গিয়ে বসো, আমি তোমাদের বাসায় নিয়ে যাব। তুই তাড়াতাড়ি আসবি কিন্তু। হ্যাঁ মা, আসবো। এদিকে ওনারা গাড়িতে নিয়ে বসে। আকাশ অফিসারের সাথে কথা বলে ওর বাবা মাকে নিয়ে চলে আসে ক্যাম্পের কাছেই একটা ফ্ল্যাটে। ওখানে 5 তলায় আকাশ একটা ফ্ল্যাট নেয়। আকাশ ওর বাবা মাকে নিয়ে উপরে চলে আসে, সাথে ওনাদের ভিতরেই নিয়ে যায়। মা বাবা, তোমরা একটু রেস্ট নাও, আর এই রুমে থাকবে তোমরা। ওই রুমে আমি থাকবো, তবে মাঝে মাঝে আসবো। আর কোনো কিছু প্রয়োজন হলে কল দেবে। এখানে সব কিছু আছে, কোনো কিছু কমতি নেই, তাই কোনো টেনশন করো না। ঠিক আছে, সাবধানে যাবি তুই। এইদিকে আকাশ চলে আসে। অন্যদিকে রাতের বেলায় আকাশ বের হয় পুরো শহরটাকে একবার টহল দিতে। তখন পথের মধ্যে আকাশ ওই দিনের পুলিশ অফিসারকে দেখতে পায়, তাই ওনার কাছেই যায়। কেননা ওই অফিসার আজকেও একটা ছেলের সাথে বাজে ব্যবহার করছে। আকাশ ওখানে গেলেই পুলিশ অফিসার সালাম দেয়। আকাশের মুখ বাঁধা ছিল, তাই চেহারা দেখতেই পাচ্ছে না। এখানে কি হচ্ছে? এই ছেলেটা কি দোষ করেছে? স্যার, এই ছেলেটা আমাদেরকে দেখে পালাতে চেয়েছিল, পরে ওর পিছনে দাওয়া করে ওকে ধরি, আর পকেটে হিরোইন পাই। কিরে, কথাটা কি সত্যি? আকাশ ওই ছেলেটাকে জিজ্ঞেস করেই জানতে পারে পুরোটাই মিথ্যে। কেননা ওই ছেলেটা ঘুষ দিচ্ছে না বলেই এইভাবেই হয়রানি করা হচ্ছে। স্যার, এই ছেলেটা মিথ্যা বলছে। আমি বুঝতে পেরেছি। এই ছেলে, তুমি যাও। আকাশের কথায় ছেলেটা চলে যায়। অন্যদিকে আকাশ পুলিশ অফিসারের ডিটেলস নিয়ে যায়। কেননা এই অফিসার ভালো না, তাই আকাশ এর একটা ব্যবস্থা করবে। তাই অফিসার আকাশকে বলেই, স্যার, আপনি ওই ছেলেটির কথা বিশ্বাস করেছেন কেন? হ্যাঁ, কারণ ওই অফিসার মোটে ভালো না। তাই তুমি একটা কাজ করো, ডিসি অফিসারের কাছে কথা বলে এই অফিসারকে চাকরি থেকে বরখাস্ত করার ব্যবস্থা করো। আপনি যখন বলছেন তাহলে আমি সকালেই কথা বলবো। তাহলে এখন গাড়ি ক্যাম্পের দিকে নিয়ে যাও। গাড়ি ক্যাম্পের দিকে চলে যায়। এইদিকে পরের দিন সকালে ডিসির সাথে কথা বলে ওই অফিসারের ডিটেলস নিয়ে দেয়, আর ওই বলে দেয় যেন ওকে চাকরি থেকে বের করে দেয়। কিছুক্ষণ পর বড় অফিসার আকাশকে ডেকে পাঠায়। আমাকে ডেকেছেন? তোমাকে ডেকেছি ওই মিশনের ব্যাপারে বলার জন্য। জি স্যার, বলেন। তোমাকে আরও একটা মিশনে যেতে হবে। ঠিক আছে, তা না হয় গেলাম। তাহলে এখনই যাওয়ার প্রস্তুতি নাও। ওকে স্যার। আকাশ কয়েকজন অফিসার নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে ভার্সিটিতে ইরা বসে আছে নদীর জন্য, কেননা ওরা আজকে ঘুরতে যাবে সেজন্য। এদিকে ওরা ঘুরতে বের হয়, অন্যদিকে আকাশ অফিসারদের নিয়ে বেরিয়ে পড়ে। ওরা একটা ঘন জঙ্গলের মধ্যে ঢুকে যায়। ওরা এখানে পুরো জঙ্গলে সার্চ করতে থাকে। কিছু দূর যাওয়ার পর ওরা একটা জঙ্গলের ভিতরে একটা কুড়ে ঘর দেখতে পায়। সেই জন্য ওরা ওই কুড়ে ঘরটার চারপাশে ঘিরে নেয়। এরপর আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকে। এখানে অনেকক্ষণ অপেক্ষা করার পর কয়েকজন লোক বেরিয়ে আসে ওই কুড়েঘর থেকে। এরপর ওরা মাইক্রোস্কোপ দিয়ে দেখে ওই লোকগুলোর হাতে একটা ব্রিফকেস আছে। ওই ব্রিফকেসের ভেতর একটা বোম রাখা আছে। তাই ওরা কিছুটা সাবধান হয়ে যায়, কেননা এই জায়গায় এই বোমটা ফাটলে 1 কিলোমিটার পর্যন্ত ক্ষতি হতে পারে। যা করতে হবে সাবধানে করবে, কোনো ভুল যেন না হয়। সবাই এক এক করে নিশানা লাগিয়ে ওদের শ্যুট করো। ওকে স্যার, তাই করছি। ওরা এক এক করে শ্যুট করে ভিতরে গেলে সাথে ওই লোকটার হাত থেকে ব্রিফকেসটা নিয়ে নেয়, সাথে ওই অফিসারের কাছে দিয়ে দেয়। অন্যদিকে আকাশ ভিতরে যায়। ভিতরে গিয়ে কাউকে খুঁজেই পায়নি, তাই ওর বড় অফিসারকে কল দেয়। স্যার, আমরা ব্রিফকেস পেয়ে গেছি, কিন্তু তার সঙ্গে 3 জন লোককেও পেয়েছি। কি বলো? ওখানে তো প্রায় 15 জন লোক থাকার কথা। ভালো করে খোঁজো, হয়তো কোথাও পেয়ে যাবে। ঠিক আছে স্যার, আমি চারপাশটা দেখছি। ওরা চারপাশেই আরও তাকিয়ে দেখতে থাকে, কেননা ওনার কথা অনুযায়ী ওরা দেখতে থাকে। এইদিকে আস্তে আস্তে সন্ধে হয়ে যায়। ওরা কোনো লোকের দেখাই পেল না। একটু হাত হতেই
ওই ঘরের ভেতর থেকে আলো আসতেছে, কেননা ওই ঘরের মাটির নিচ থেকে কয়জন লোক বেরিয়ে আসে। তা দেখে ওরা আশ্চর্য হয়ে যায়, কেননা ওরা ঘরে কোনো গুপ্ত দরজা খোলার জন্য কোনো কিছুই পায়নি। ওরা বেরিয়ে আসতেই আকাশ ওদের শ্যুট করে মেরে ফেলে এবং ওদের মোবাইলের সাহায্যে আবারও দরজা খুলে দেয়। দরজা খুলে দুজন অফিসার বাইরে থাকে আর বাকি লোক ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে ওরা অনেক খুঁজি পর দেখতে পেল ইরা ও নদীকে। ওদের দেখে আকাশ কিছুটা অবাক হয়। কি ব্যাপার, এরা এখানে কেন? স্যার, আপনি কি ওদের চিনেন? আগে এদের বাইরে বের করে সেফ জায়গায় নিয়ে যাও, আমি ভিতরে আর খুঁজে দেখছি। ঠিক আছে স্যার। আকাশ ভিতরে গিয়ে দেখতে থাকি, অন্যদিকে বাকি অফিসার বের হয়ে যায়। অন্যদিকে যতই আকাশ ভিতরে যায় ততই সব রহস্য মনে হচ্ছে। ওখানে যা কিছু আছে সব আকাশ নিয়ে নেয়। তার বাইরে এখানে কিছু বোমা পায়, তাই আকাশ ওই বোমাগুলো বিভিন্ন জায়গায় সেট করে দেয়। এই বোমাগুলো বেশি পাওয়ারফুল নয়, তবে এই জায়গায় ধ্বংস করার জন্য ঠিক আছে। সব কিছু সেট আপ করে আকাশ বের হয়ে রিমোট দিয়ে ব্লাস্ট করে দেয়। ওরা ওখান থেকে গাড়িতে এসে বসে। আপনারা কে, আর ওরা আপনাদের তুলে নিয়ে আসছে কেন? জানি না আমরা। আপনাদের ঠিকানা দেন, আমাদের অফিসার আপনাদের পৌঁছে দিয়ে আসবে। ইরা ও নদী ঠিকানা দিলে ওদের বাড়িতে পৌঁছে দেয়। এদিকে ইরা বাড়িতে গেলে ওর বাবাকে দেখতে পায়, তাই ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কি হয়েছে তোর এরা, এভাবে কান্না কেন করছিস? আপু, কতগুলো লোক আমাদের কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল জঙ্গলে। এরপর ওখান থেকে কয়েকজন আর্মি লোক আমাদের বাঁচায়। তার মানে তোকে আকাশে বাঁচিয়েছে? আপু, এই আকাশটা আবার কে? আকাশ হচ্ছে আর্মির মেজর, অনেক বুদ্ধিমান ছেলে, তার সাথে সব কিছুতে এক্সপার্ট। আমি ওকে পাঠিয়েছি একটা বেটকেস উদ্ধার করার জন্য, কিন্তু ও যে তার সাথে তোকে উদ্ধার করে আনবে আমি ভাবতেও পারিনি। ওকে ধন্যবাদ জানাবো। না আব্বু, এমনটা করবে না। কেন মা, জানলে কি হবে? তাহলে তো ওই ছেলেটা জেনে যাবে আমি তোমার মেয়ে, কিন্তু ওদের কারোর চেহারায় তো আমি দেখতে পাইনি। দেখবে কি করে, ওরা হচ্ছে আর্মির স্পেশাল ফোর্স, ওদের চেহারা দেখা তো এত সোজা না। তা আপু, তুমি যে অফিসারের নাম বলেছো ওর ছবি আমাকে দেখাবে? কি ব্যাপার বলো তো, তুই কি ওই অফিসারকে পছন্দ করে ফেলেছিস নাকি? একটু একটু। এত সাহস ওই অফিসারের? ওর ছবি নেই, তবে চিন্তা করিস না, তুই ওকে অবশ্যই দেখতে পাবি। কি করে আব্বু? একটু অপেক্ষা কর, তাহলেই হবে। এদিকে আকাশ ক্যাম্পে ঢুকিয়ে সবকিছু চেঞ্জ করে নেয়। তার সাথেই ভাবতে থাকে, এই মেয়েটিকে এখানে এনে ওদের কি লাভ হতে পারে বুঝতে পারছি না। পরের দিন সকালে আকাশ ওর বড় অফিসারের কাছে যায় এবং ওর ভার্সিটির মিশনে যাওয়ার জন্য প্রস্তুত হয়। আকাশ, তুমি এখন যে কয়দিন ওখানে থাকবে ততদিন তুমি বাড়িতে আসা যাওয়া করবে, যাতে করে কেউ বুঝতে না পারে। ওকে স্যার, তাই হবে। আকাশ ওখান থেকে সব কিছু নিয়ে চলে আসে, কেননা এখানে আবার কবে আসবে তার ঠিকই নেই। তাই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায় ও বাড়িতে চলে আসে। ওখানে ওর বাবা মা তখন দুজনেই টিভি দেখছিল। আকাশকে দেখে ওনারা খুশি হয়। আকাশ, তুই ভিতরে আয়। আর তোর সাথে এইগুলো কি এনেছিস? আম্মু, এগুলো হাতিয়ার, এগুলো দিয়ে অনেক কাজ করা বাকি আছে, তাই এগুলো নিয়ে এসেছি। এখন আমাকে ভাত দাও, আমি ভাত খেয়ে ঘুমাবো। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়। আকাশ ফ্রেশ হয়ে আসলে খাবার খেয়ে শুয়ে পড়ে। রাতে ঘুম থেকে উঠে ওর বাবা মায়ের সাথে কথা বলে। কথা বলতে বলতে ওনাদের ঘুম পেয়ে গেলে ওনারা নিজেদের রুমে চলে গিয়ে ঘুমিয়েই পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আকাশ বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে, কেননা না 5 দিন পর আকাশের পরীক্ষা। তাই এই কয়েকদিন ভালো করে ক্লাস করতে হবে। মূলত আকাশের ছুটি হচ্ছে পরীক্ষার জন্য, শুধুমাত্র ভার্সিটিতে কি হচ্ছে না হচ্ছে তা দেখার জন্যই আকাশকে এখানে আসতে বলেছে। ওই দিন আকাশ গেট দিয়ে ঢুকছে, সাথে চারিদিকে তাকিয়ে দেখতে থাকে, কেননা চারিদিকে সবটা অনেক পাল্টে গেছে। তার সাথে পরিবেশটাও, কেননা এখন আগের চেয়ে বেশি ঝামেলা হয় ভার্সিটিতে। আকাশ ভিতরে ঢুকতেই ইরার সামনে পড়ে। ওই, তুই এতদিন কই ছিলি? এই, আমি তো সিনিয়র, তাই একটু সম্মান দে, নয়তো নয়তো কি করবি? অনেক কিছু দেখতে পারবে। এখন সামনে থেকে সরো। না সরলে কি করবি? আগের মতো সবার সামনে কিস করব। তোর সাহস তো কম না? সাহসের কি দেখেছেন? তুই জানিস আমি কে? তা জেনে আমি কি করব?
আমি চাইলে তোকে সারা জীবন জেলের ভাত খাওয়াতে পারি। আমি চাইলে তোমাকে বউ হিসেবে। তোর সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। কেন হবে না? কারণ আমি একজনকে পছন্দ করি। কি? কে সে? তা তোকে কেন বলবো? এখন সামনের থেকে সরে দাঁড়া, নয়তো ভালো হবে না। আমার দেরি হয়ে যাচ্ছে, ক্লাস আছে। তোমার সাথে পরে কথা বলবো। তোর সাথে কথা বলতে আমার বয়েই গিয়েছে। আচ্ছা, একটা কথা বলবে? কি কথা? আমি কি দেখতে খারাপ? কই না তো, দেখতে তো ভালোই লাগছে। বডি ফিটনেস কি খারাপ? না, তাও তো ঠিক আছে। হাইট? আমার থেকে 6 থেকে 7 ইঞ্চি লম্বা আছেন। তাহলে আমাকে ভালোবাসতে তোমার ক্ষতি কি? কারণ আছে। কি কারণ তা একটু বলা যাবে? কারণ হচ্ছে তুই 1 নম্বরের বেকার, তার সাথে এখনো পড়াশোনা শেষ করতে পারিসনি, তার উপর থাকিস গ্রামে, তার উপর কৃষকের ছেলে। তোকে বিয়ে করে কি আমি সারা জীবন এই রোদে ধানে নিজের জীবনটা শেষ করব নাকি? এদিকে ইরার কথা শুনেই আকাশ হাসবি না কাঁদবি বুঝতেই পারছে না। ইরা তো ঠিকই বলেছে, যদিও আমি বেকার নই, কিন্তু ইরা জানে আমি বেকার। তার উপর ও শহরের মেয়ে, রোদে কাজ করতে পারবে না। তার উপর আমি পড়াশোনা করি, আর অথচ আমি এতদিন ধরে ওকে কি ভুলটাই না বুঝেছি। অনেক অনুতপ্ত হচ্ছে নিজের প্রতি আমার। ওই, কি ভাবছিস? কিছু ভাবছি না, দেখি আমি কি করতে পারি। তোকে আর ভাবতে হবে না। আমি মনে মনে একজনকে ভালোবেসে ফেলেছি। কি? কাকে ভালোবাসো? তোকে কেন বলবো? সময় হলে তোর সাথে পরিচয় করিয়ে দিব। এখন তোর ক্লাসে যা। কথাটা বলেই ইরা ওখান থেকে চলে আসে। অন্যদিকে আকাশ ভাবতে থাকে, কি মেয়ে রে বাবা, আমি যে সিনিয়র, ও হয়তো কথাটা জানেই না। তার উপর ও কাকে ভালোবাসলো কিছুই তো বুঝতে পারলাম না। আকাশ চলে যায় ওর ক্লাসে। ওইদিকে ইরা ওর বাবার কাছে যায়। আব্বু, ও আব্বু, কি হয়েছে? একটা কথা বলার ছিল। কি কথা, তাড়াতাড়ি বলো। আমার বিয়ে দিয়ে দিবে কবে? ইরার মুখে এমন কথা শুনেই উনি তো চমকেই ওঠে। কি বলছিস কি তুই? তোর এখনো বিয়ে করার বয়সই তো হয়নি। কি বলছো তুমি? ঠিকই তো বলছি। তুমি জানো আমার প্রায় সব বান্ধবীর বিয়ে হয়ে গিয়েছে। সুমি, সেজুতি, রিয়া, টিনা, ওদের একটা করে বেবিও আছে। কি জ্বালাই পড়লাম রে বাবা। আব্বু, বাবা না, মেয়ে হবে। তোকে কোন ছেলে বিয়ে করবে শুনি? চিন্তা কেন করছো? তার জন্য তো তোমার অফিসার আছেই। আমার অফিসার মানে? ওমা, কি যে বলো না, ওই রাতে যে অফিসার আমাকে বাঁচালো, আমি তো। তা ওই ছেলে তোকে কেন বিয়ে করতে যাবে? কেন আব্বু, আমি কি দেখতে খারাপ নাকি? বেশি মোটা? না রে মা, তা কেন হবে? কিন্তু ওই ছেলের কাজ কত রিস্ক, যদি কোনো একটা অপারেশনে গিয়ে আর। আব্বু, ওইভাবে বলো না, তোমার হবু জামাইয়ের ব্যাপারে। তাহলে কি করে বলবো? তুমি ওকে রাজি করাবে, নয়তো ওকে চাকরি থেকে বের করে দিবে। ওইসব আমি পারবো না। ও একজন মেজর, ওকে চাকরি থেকে বের করে দিতে গেলে কয়েকটা কারণ দেখাতে হবে। তারপর ওর উপর কেস করে ওকে চাকরি থেকে বের করে দেওয়া যাবে। তাও ওইসব করতে 1 মাসের বেশি সময় লাগবে। কি বলছো কি আব্বু? তুমি ওই ছেলের সাথে আমার পরিচয় করিয়ে দাও, আমি ওই ছেলেকে যে করেই হোক রাজি করিয়ে নিব। কিন্তু ওই ছেলে তো এখন মিশনে আছে। হ্যাঁ, তোদের ভার্সিটিতে ও আছে। তুই যদি খুঁজে বের করতে পারিস তাহলে বের করে নে। সত্যি আব্বু, ও আমাদের ভার্সিটিতে? তাহলে তুমি কোনো টেনশনে নিও না, তোমার জামাইকে আমি খুঁজে বের করবই। আচ্ছা, আমার লেট হচ্ছে, আমি গেলাম। ইরার বাবা চলে যায়। অন্যদিকে আকাশ ক্লাস শেষ করেই চলে আসে। এদিকে 3 দিন কেটে যায়। আকাশ 2 দিনের পরীক্ষা দেবে, তাই ও একবার এই বড় অফিসারের সাথেই দেখা করার জন্য এসেছে। স্যার, আসবো কি? হ্যাঁ, ভেতরে আসো আকাশ। তা বলো, তোমার খবর কি? এই তো অনেক ভালো। এইদিকে কি অবস্থা? এদিকের অবস্থা ভালো হলেও তোমার বাড়ির অবস্থা তেমন একটা ভালো না। কেন স্যার, কি হয়েছে বাড়িতে? আমার মেয়েটা বড় জেদি। কেন স্যার, কি করেছে? আমার মেয়ে নাকি তোমাকে বিয়ে করতে চায়। এই কথা শুনে আকাশের কাশি চলে আসলো। তাই বড় অফিসার আকাশকে পানি খেতে দেয়। এই নাও, পানি খাও। আমার মেয়ের কথা শুনে আমারও এইরকমই অবস্থা হয়ে গিয়েছিল। উনি আমাকে কেন ভালোবাসতে যাবে? তা আমি জানি না। এখন তুমি রাজি হয়ে যাও আকাশ। তা তো সম্ভব না। কেন সম্ভব না? দেখো আমার মেয়েকে, কোনো অংশেই কম না। কথাটা তা না। তাহলে কি আকাশ, বলো। স্যার, আমি ভার্সিটির একটা মেয়েকে ভালোবাসি, তাই আমি ওকে জীবনসাথী করতে চাই। কিন্তু ওই মেয়ে। ও এখন আমাকে কিছু জানায়নি।
ও চায় আমি যে চাকরি করি, তারপর ও ভেবে দেখবে। তার মানে ও এখনো তোমার পরিচয় জানে না, তাই তো? না, আমি পড়াশোনা শেষ হলেই ওকে সত্যিটা জানাবো। তাহলে আমার মেয়ের কি হবে? স্যার, আমি তা জানি না। কাল থেকে আমার পরীক্ষা শেষ হলে আমি মিশন শুরু করব। 10 দিন লাগবে শেষ হতে। বেস্ট অফ লাক আকাশ। এদিকে আকাশ চলে আসে ওর বাড়িতে। এদিকে বড় অফিসার ভাবছে বাসায় গিয়ে ওনার মেয়েকে কি জবাব দেয়। তাই উনি বাসায় আসার পর ইরা জিজ্ঞেস করে, আপু কি কথা হলো তোমার ওই বাহাদুর অফিসারের সাথে? হ্যাঁ, হয়েছে কথা। তো কি বলছে তোমার ওই অফিসার? ও নাকি একটা মেয়েকে ভালোবাসে আর ওই মেয়েটিকেই বিয়ে করতে চাই। কি বলছো কি আব্বু? আমি তো বিয়ের আগেই স্বামীহারা হয়ে গেলাম। সেটা আবার কেমন করে হয়? তুমি বুঝবে না। এখন ওই অফিসারের নাম্বার দাও, আমি নিজে ওর সাথে কথা বলবো। দেখ মা, উল্টাপাল্টা কোনো কথা কিন্তু বলবি না। বলবো না, এখন নাম্বারটা দাও আমাকে। ইরা ওর আব্বুর থেকে নাম্বার নিয়ে কল করে। কিছুক্ষণ কল করার পর আকাশ কল রিসিভ করে। কে বলছেন? তার আগে এটা বলেন, ফোন ধরতে এত সময় কেন লাগে? আমার কালকে পরীক্ষা, তাই পড়তে বসেছি। কিন্তু আপনি কি এইভাবে রেগে কেন গেলেন? ওই, তুই কোন মেয়েকে ভাসিস? আপনার মাথা ঠিক আছে তো? কি আজে বাজে কথা বলছেন? দেখুন, আমার পরীক্ষা, তাই এখন আপনার সাথে কথা বলতে পারবো না। কথাগুলো বলেই আকাশ কল কেটে দেয় এবং ফোন সাইলেন্ট করে রাখে। এখন হয়তো আপনার আকাশ আর ইরার প্রেম কাহিনী নিয়ে গুলিয়ে ফেলছে না, তাই তো? তাহলে আগে এর সমাধান আপনাদের খুলেই বলি, নয়তো আপনারা গল্প বুঝতেই পারবেন না। আকাশ যাকে ভালোবাসে সেই হচ্ছে ইরা, কিন্তু ইরা যে ওর বড় অফিসারের মেয়ে তা এখনও আকাশ জানেই না। সেই জন্য আকাশ ওর বড় অফিসারের মেয়েকে বিয়ে করতে রাজি হচ্ছে না। আর বাকি রইল ইরার ব্যাপারটা। ইরা আকাশকে ভালোই বাসে না। ও কৃষি, বেকার আর পড়াশোনা করে বলে ইরা আকাশকে ভালোবাসে না। কিন্তু ইরা ভালোবাসে ওই ছেলেটাকে, যে ছেলে ইরাকে বাঁচিয়েছে জঙ্গলের ভেতর থেকে। আর ইরাও ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। তাই এখন এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে ওরা কিন্তু দুজন দুজনাকে ভালোবাসে, কিন্তু এখনও ওরা পরিচয় না জেনেই। কিন্তু যখন ওরা পরিচয় পাবে তখন ওদের মধ্যে কেমন ভালো লাগা কাজ করবে তা আপনারা পরের পর্বে আশা করি জানতেই পারবেন। তাই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। যদি এর পরও কারো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, আর অবশ্যই বুঝিয়ে দেওয়া হবে রিপ্লাইয়ের মাধ্যমে। আম্মু আব্বু, আমি পরীক্ষা দিতে যাচ্ছি, দোয়া করো আমাকে। দোয়া করি তুই অনেক ভালো রেজাল্ট করতে যেন পারিস। আমিও দোয়া করি আকাশ। তাহলে আমি যাই। এদিকে আকাশ মোবাইল দিয়ে বেরিয়ে পড়ে। ভার্সিটি এখন অন্য সব ক্লাসের জন্য বন্ধ, কেননা যেদিন যেদিন আকাশের পরীক্ষা হবে ওই দিন ভার্সিটিই বন্ধ। আকাশ ভিতরে গিয়ে ওর রুমে বসে যায়। কিছুক্ষণ পর গার্ড আসে। উনি এসে সবার কাছ থেকে মোবাইল কালেক্ট করে নিয়ে যায় এবং একটা বক্সে রেখে দেয়। সবাই নিজেদের মোবাইল বন্ধ করে ওখানে রাখে, শুধু আকাশ ওর মোবাইল বন্ধ করেনি। তার কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে আকাশের কল চলে আসলে ওকে পরীক্ষা বন্ধ করে দিয়ে হলেও ওখানে যেতেই হবে। সেই জন্য আকাশ গার্ডের সাথে এই কথাটা শেয়ার করাই উনি রাজি হয়। আকাশের পরিস্থিতি ভেবে আকাশ পরীক্ষা দিচ্ছে তো 2 ঘন্টা পর আকাশের ফোন বেজে ওঠে। এতে করে পুরো রুমের সবাই আতঙ্কিত, কেননা মোবাইল নিয়ে ধরা খেলে সাথে সাথে তাকে পরীক্ষা থেকে বঞ্চিত করা হবে। তাই সবাই একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। কিন্তু আকাশের রিংটং পরিচিত, তাই আকাশ নিজের সিট থেকে উঠে কল রিসিভ করে। জি স্যার, বলেন। তোমাকে পরীক্ষার সময় ডিস্টার্ব করা ঠিক হয়নি, কিন্তু তুমি যেখানে পরীক্ষা দিচ্ছ ওই ভার্সিটিতে বোম লাগানো আছে। তাই ওই ভার্সিটিতে যে যে রুমে পরীক্ষা হচ্ছে ওই সবগুলো রুম ডেঞ্জার হয়ে আছে। কি বলেন কি স্যার? হ্যাঁ, ঠিকই বলেছি। তাই তুমি বাকি ছাত্রছাত্রীদের তাড়াতাড়ি ভার্সিটি খালি করতে বলো। আপনি প্রিন্সিপাল স্যারকে জানিয়েছেন? জানিয়েছি, উনি বাকি রুম খালি করে আসতেছে। মাইকে বলতে পারছে না, কারণ পরীক্ষার জন্য সবগুলো মাইক বন্ধ। তাই তাড়াতাড়ি করো। আকাশ কল কেটে দিয়ে গার্ডকে গিয়ে কথাটা বলে। গার্ড বেল বাজিয়ে সবাইকে তাড়াতাড়ি বলে রুম ফাঁকা করে এক্ষুনি ভার্সিটি খালি করতে বলে। ছাত্রছাত্রীরা কোনো উপায় না পেয়ে তাড়াতাড়ি করে রুম খালি করে দেয়। অন্যদিকে ওখানে বোম স্কোয়াড এসে বোম খুঁজতে থাকে।
আর অন্যদিকে আকাশ কন্ট্রোল রুমে গিয়ে সিসিটিভি দেখতে থাকে কে এই কাজটা করতে পারে, কারণ দিনের বেলায় বোম লাগানো সম্ভবই না, তাই রাতের ভিডিওগুলোও দেখতে থাকে, কিন্তু কোনো রকম কিছুই পেলই না। এইদিকে পুরো ভার্সিটি থেকে 10টি টিম বোম উদ্ধার করা হয়। আর্মির লোক এসে বোমগুলো নিয়ে যায়, সাথে বোমগুলো ডিফিউজ করে নিয়ে যায়। ওই দিন সবাই আকাশকে বাহবা দেয়, কেননা বোমগুলো 30 মিনিটের মধ্যে ফাটার কথা ছিল। পরীক্ষা শেষ হওয়ার আগে আকাশ ওই দিন পরীক্ষা দিয়ে চলে আসে। ওই দিন রাতে আবারও ইরা কল দেয়। কেমন আছো বেবি? সরি, আমার নাম বেবি নয়, বুঝলেন? উফ, আমি তো একটু আদর করে বলছি। আচ্ছা, আমরা কি দেখা করতে পারি? কখনো না। কেন? কেন, স্যার আপনাকে কিছু বলেনি? বলেছে তো, কিন্তু তুমি আমার সাথে একবার দেখা করো। দেখুন, কালকে তাহলে সময় পাবো। কোথায় আসতে হবে বলেন? সত্যি আসবেন? তাহলে কফি শপে চলে আসবেন। ঠিক আছে। এদিকে পরের দিন এরা অনেক সেজে চলে আসে কফি শপে। ওইখানে আকাশও আসে। আকাশ ওখানে এসে ইরাকে দেখতে পায়, তাই ইরার সামনে গিয়ে বসে। কি ব্যাপার, আজকে এত সুন্দর করে সেজে আসছো? কি ব্যাপার বলো তো? ওই তাকে তোকে বলতে হবে? আমাকে কেন বলবে? তা কার জন্য এসেছো গো? ওই, আমি আমার হবু বরের সাথে মিট করতে এসেছি, কিন্তু তুই এখানে কেন এসেছিস? আমি তো তোমাকে দেখে এখানে আসছি। হে খোদা, এই ছেলের মাথায় একটু বুদ্ধি দাও। এই যে 2 হাত তুলে কি চাইছো? তুই কখন বিদায় হবি এখান থেকে? ও যদি তোকে দেখে তাহলে কি না কি ভাববে আমার সম্পর্কে? ভাবলে ভাবুক, আমি তো তোমাকে অন্য কারো হতে দিব না। এদিকে ইরা ফোন বের করে কল করতে থাকে, রিসিভই করছে না, তাই ইরা অনেক বিরক্ত হচ্ছে। দেখলে তো, যাকে কল দিচ্ছ সে কি তো মনে হয় আসবে না এখানে। তোর জন্য হয়তো চলে গিয়েছে। আমার জন্য? তোর জন্য? ধ্যাত। ইরা চলে গেল। এদিকে আকাশ ফোন বের করে দেখে ওই মেয়েটার কতগুলো কল দিয়েছে, তাই আকাশ রিপ্লাই কল দেয়। এই যে, কোথায় আপনি? আপনি একটা কথাও বলবেন না। আপনার জন্য কতটা সময় আমি এখানে বসেছিলাম, তার উপর কলও দিলাম। আসলে মোবাইলটা সাইলেন্ট ছিল, তাই বুঝতে পারিনি। এখন কোথায় আছেন? আমি চলে যাচ্ছি। কি বলছেন? দেখা করবেন না? আমি সে কখন থেকে বসে আছি। আজকে আর পারবো না। এদিকে ইরাও চলে যায়। অন্যদিকে আকাশ বাসায় চলে আসে। পরের দিন যায়। এদিকে আকাশের পরীক্ষা শেষ হয়ে যায়। একদিন পর আকাশ ভার্সিটিতে আসে। তা তোমার হবু বরের সাথে দেখা কি করে হলো? না, তোর জন্য আমি দেখা করতে পারিনি। আমি কি করলাম? কারণ ওই দিন তুই আমার মুডটাই নষ্ট করে ওকে খুঁজতে হবে। এদিকে ইরা এখনো ওই আকাশের সাথে দেখা করতে পারেনি। এদিকে ইরার বাবা ইরাকে বলে, তা ওর সাথে কি তোর দেখা হলো? কেন মা, ও কি দেখা করতে চায়নি? সে তো দেখা করতেই চায় না। আমি ওই ছেলেকে আর দেখবই না। তুমি ওর সাথে আমার দিনের মধ্যে। কি বলছিস মা? ও যদি রাজি না হয়? তুমি 10 দিনের মধ্যে তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিব। আমি দেখছি ওর সাথে কথা বলে। মনে রাখবে। এদিকে ইরার আব্বু আকাশকে অফিস। স্যার, আমাকে ডেকেছেন? তুমি আমাকে বাঁচাও। স্যার, আপনার কি হয়েছে? আমার না, আমার মেয়ের। কি হয়েছে ওনার? ও বলেছে তোমার সাথে যদি ওর বিয়ে না দিতে পারি তাহলে নাকি ও গলায় দড়ি দেবে। কি বলছেন স্যার? হ্যাঁ, ঠিক বলেছি। এখন প্লিজ আমাকে বাঁচাও, নয়তো আমার মেয়ের কি হবে? করবো স্যার, এদিকে আমার ভালোবাসা। দেখো, তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসে না। সে তো আমি বেকার বলে। আমি ওকে কালকেই বলবো। আর যদি রাজি না হও তাহলে করব। ঠিক আছে, তাই। এদিকে আকাশ চলে আসে। অন্যদিকে আজকে সব কথা ইরার আব্বু ইরাকে বলে। বাবা, দোয়া করি ওই মেয়ে যেন রাজি না হয়। পরে চলে আসি ভার্সিটিতে। ওখানে ইরাকে দেখতে পাই, তাই ইরার সামনে আসাই। তোমার সাথে কিছু কথা বলার আছে। কি কথা? তুমি বলেছিলে না আমার চাকরি হলে আমাকে ভালোবাসবে। 2 মাস হলো ঢাকায় থাকে, এখানে ফ্ল্যাট নিয়েছি। বলার আছে? আমি তখন তোমাকে এই কারণে ভালোবাসিনি। কারণটা হচ্ছে তুমি বেকার ছিলে, তারপর আমি গ্রামে থাকতে পারবো না। এখন তোমার সব কিছু ঠিক হয়েছে, চাকরিও আছে, বাবা মাও আছে, কিন্তু আমি নেই। মানে হলো আমি তো একজনকে ভালোবাসি, আর তাকেই বিয়ে করব। তুমি এখনো যাকে দেখোনি তাকে বিয়ে করে নিবে? হ্যাঁ, কারণ ওই ছেলে আমাকে বাঁচিয়েছে তাই। আর তুমি চাকরি করলেও আমার কিচ্ছু করার নেই। এদিকে আকাশ কোনো কথা না বলেই চলে আসে। অন্যদিকে আকাশ বাসায় আসে। ওখানে এসে তবে তার সাথে একটাও আকাশের ছবি যেন বাবা তাই করলো।
7 দিন পর ওদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো। তাই শপিং করার জন্য আকাশ ওর বাবা মাকে নিয়ে চলে আসে। অন্যদিকে ইরাও ওর বাবাকে নিয়ে আসে। কিছুক্ষণের থেকেই ইরার বাবা চলে যায়, যার মতো করে শপিং করছে। অন্যদিকে আকাশ তখন ইরাকে দেখতে পায়। আরে তুমি এখানে? কিন্তু আমার বিয়ে ঠিক হয়েছে, তাই বিয়ের কেনাকাটা করতে এসেছি। কংগ্রাচুলেশন। কয় তারিখে? 23 তারিখ। তা তোমার? আমারও সেম 23 তারিখে। তবে ভালোই হয়েছে, তুমি বিয়ে করে সুখী থাকো আর আমিও। কেন? কারণ আমি যাকে ভালোবাসি তার সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে। কনগ্রাচুলেশন। সত্যি তোমাকে যে ছেলে বিয়ে করবে সে অনেক লাকি হবে। জানি না কতটা আমিও অনেক ভালো। বলো, তুমি চাকরির কথা আগে বলো। একজন বেকার ছেলের হাতে তো আমাকে তুলে দিবে না, বুঝতেই তো পারছো। আচ্ছা, একটা রিকোয়েস্ট করব, যদি রাখতে। কি বলো? যদি তুমি ওর জন্য শাড়ি পছন্দ করে দিতে তাহলে। আমার সব কেনা শেষ, আব্বু নিচে নিয়ে গিয়েছে সবকিছু। তাহলে চলো, তোমার বইয়ের সবকিছু কিনে দিচ্ছি। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দিতে হবে না, চলো। এরপর যা যা লাগে ইরা ওর পছন্দ অনুযায়ী কিনে দিতে থাকে। সব কিছু কেনা হয়ে গেলে ইরা চলে যায়। অন্যদিকে আকাশও এগুলো নিয়ে চলে আসলো বাসায়। এইদিকে মেয়ের দিন প্রায় চলেই এলো। পুরো বাড়িটা সাজানো হলো, তার সাথে ইরার অফিসারকেও দাও। এদিকে বিয়ের দিন এগোতে লাগলো। অন্যদিকে আকাশ ইরাকে হারানোর ভয় মন মরা হয়ে বসেই থাকে। তখন আকাশের আব্বু ও আম্মু আসে। কি হয়েছে আকাশ, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? না, এমনিতে বসে আছি। তোর বিয়ে আর তোর এই অবস্থা। তোমরা তো জানো আমি যে মেয়েকে বিয়ে করতে চেয়েছি ও আমাকে ভালোবাসে না, আর আমি যাকে ভালোবাসি না তাকে এখন বিয়ে করতে হচ্ছে। কি করবি বল? ওই মেয়ের জন্য তো তুই তোর জীবনটা নষ্ট করতে পারিস না। হ্যাঁ আম্মু, তাই রাজি হয়ে গেলাম। আমি এরাকে না পেয়ে, তাই আমি চাই না বড় ছেলে মেয়েটাও সে কষ্ট পাক। তাহলে এভাবে মন করা করে আর থাকিস না। ঠিক আছে, থাকবো না। কালকে তো যেতে হবে ওদের বাড়িতে। আমি বউয়ের জন্য কেনা সব কিছু পাঠিয়ে দিয়েছি, যাতে করে কাল কোনো সমস্যাই না হয়। এখন তাহলে ঘরে আয়। হ্যাঁ চলো। পরের দিন আকাশ সেন্টারে আসে, কেননা শহরে বেশিরভাগই বিয়ের কমিউনিটি সেন্টারই হয়েই থাকে। এদিকে আকাশকে একটা জায়গায় বসানো হলো, আর আরেকটা জায়গায়। ওরা ওখানে বসে আছে, কিন্তু কেউ কারো মুখ এখনো দেখেইনি। কিছুক্ষণ পর কাজী সাহেব এসে বিয়ে পড়াতেই শুরু করলো। এরই মধ্যে ইরা আকাশকে দেখে ফেলে, তাই কাজী। আমি ওই ছেলেকে বিয়ে করব না। কেন রে মা, কি হয়েছে? আব্বু, তুমি আমার সাথে এমনটা করতে পারলে? আমি কি করলাম? তুই যা বলেছিস তাই তো করলাম। তোমাকে আমি বলেছি যে অফিসার আমাকে বাঁচিয়েছে তাকে বিয়ে করব, কিন্তু তুমি তাকে না, অন্য কাউকে নিয়ে আসলে। ওই রাতে তোকে ওই অফিসারই বাঁচিয়েছিল। কি বলছো কি আব্বু? আমি ঠিকই বলছি, এ ছিল। ইরাকে দেখেই অবাক, কেননা আকাশ যাকে ভালোবাসে তাকে নিজের জীবন সাথী করে পাবে, সেই জন্য আকাশ অনেক খুশি। কিন্তু ইরা ওর আব্বুর সাথে কথা বলছে দেখে আকাশে। কি হয়েছে স্যার? এরা কিছুতেই মানতে চাইছে না তুমি ওকে বাঁচিয়েছো। কি বললে তোমার বিশ্বাস হবে যে বাঁচিয়েছিল? বেশি কিছু না, ওই রাতে কি কি হয়েছিল তা ওকে বলতে বলো, তাহলেই বিশ্বাস করব। ওকে, কোনো ব্যাপার না। এরপর আকাশ ওই রাতে ইরার সাথে থেকে বাড়িতে পৌঁছানো অবধি সব কিছু বলতে থাকে ইরাকে। ইরা সবটা শুনিয়ে বুঝতে পারে ইরা যাকে খুঁজছে সে আসলে আকাশ। তাই সবার সামনে আকাশকে জড়িয়ে ধরে। আই লাভ ইউ। ওই দিনের প্রপোজ আজকে অ্যাকসেপ্ট করলাম। তো এখন বিয়ে করতে তো একটুও না। কাজে এখন। এদিকে কাজী সাহেব বিয়ে পড়িয়ে চলে যায়। অন্যদিকে সবাই খাওয়া চলে যায়। আকাশ ইরাকে নিয়ে ওর বাড়িতেই চলে আসে। ইরার বাবা মা দুজনেই ইরাকে আকাশের রুমে বসিয়ে রাখা। ঘুরে এসে দেখে পুরো ঘরটা ফুল দিয়ে সাজানো হয়েছে, আর ঘরের মধ্যে ইরার কিছু ছবিও দেখতে থাকে। রাত 12টা বাজে। আকাশ রুমে ঢুকে দরজা আটকে দেয়। ইরা বিছানা থেকে উঠে আকাশকে সালাম দেয়। বেঁচে থাকো মা। থুকু, সরি বউ। ভালোই মজা করতে পারো দেখছি। একটুও না। আমি কখনো ভাবতেও পারিনি তোমাকে ফিরে পাবো। আমিও কখনো ভাবতে পারিনি তুমি আমাকে বাঁচিয়েছে। তাও কি দাঁড়ালো? এই যে একজন কৃষকের ছেলেকেই তোর বিয়ে করতে হয়েছে। এখন ভাগ্য যদি থাকার। ঠিক তাই। একদিক থেকে আমরা একজন আরেকজনকে ভালোবাসি, কিন্তু পরিচয় না জানার কারণে এতদিন কষ্ট করতে হয়েছে। সব দোষ তোমার। যে রাতে আমাকে বাঁচিয়েছো তখন কেন পরিচয় দাওনি?
মিশনে কিভাবে পরিচয় দিব? তাছাড়া তোমার বাবা যে আর্মি অফিসার সে কখনো বলনি। আব্বু মানা করছিল ওনার পরিচয় না দেওয়ার জন্য। বুঝলাম, তো এখন চলো আমরা একটু দুষ্টুমি করি। এখন না। কেন? তোমাকে কি করে যে বলি। বুঝতে পেরেছি, তবে চিন্তা করো না, আমি শুধু তুমি চেঞ্জ করে নাও, এইসব পরে। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি আসতেছি। এদিকে ইরা ফ্রেশ হতেই চলে যায়, অন্যদিকে আকাশও চেঞ্জ হতে নেয়, কেননা এত ভারী পাঞ্জাবি পরেই ঘুমাচ্ছে এই জন্য। এদিকে ইরা ফ্রেশ হয়ে আঁকি ওর বুকের সাথে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে দেখে ইরা আকাশের আম্মু ইরা কিভাবে করতে হবে তা শেখাচ্ছে। আকাশ আসলেই ওকে নাস্তা দেয়। কথা বলার ছিল। কি কথা? বলছিলাম কি, আমরা কয়েকদিনের জন্য একটু গ্রামের বাড়িতে ঘুরে আসি। ভালো কথা, তুমি, বাবা আর ইরা, তোমরা তিনজনে মিলে যাও। আমরা তিনজনে কেন যাব? তুমি কেন যাবে না? আমার কাজ আছে তাই যাব না। প্রথম আমি তোমাদের বাড়িতে যাব, তাও তোমাকে ছাড়া। তো ঠিকই বলেছে, দেখ বাড়ির আসে কত খারাপ ছেলে থাকে, যদি ইরাকে কিছু বলে। ঠিক আছে যাব, তবে 1 সপ্তাহ পর যাব। তাতেই হবে। এদিকে দিন যত যাচ্ছে ততই ওদের মধ্যে ভালোবাসা। ওরা সবাই গ্রামে যাবে, তাই আকাশ শপিং করতে আসে। আকাশ ওর বাবা মাকে বলেছিল আসার জন্য, কিন্তু ওনারা আসবে না, সেজন্য আকাশ ইরাকে নিয়ে এসেছে। ইরা, তোমার কি কি পছন্দ হয় কিনতে থাকো, তেমন কিছু করব না, আমি সাথে থেকে কিনে দিব। ওরা শপিং ইরাকে নিয়ে বের হবে, তখন ওখানেই কিছু ছেলে ইরার দিকে তাকিয়ে আছে। যদিও ইরা বড় হয়েছিল, কারণ বাসার বাইরে গড়িয়ে যেতে পারে, মানে বোরখা পরা অবস্থায় ওরা এমন কথা বলবে তা আকাশ ভাবতেই পারছে না। তাই ইরাকে গাড়িতে বসে ওই ছেলেগুলোর কাছে যায়। তোদের সাহস কি করে হয় আমার বউকে আজে বাজে মন্তব্য করার? কথাগুলো বলেই ওই ছেলেগুলোকে মারতে থাকে। ওই ছেলেগুলো পুলিশকে কল করে পুলিশ চলে আসে কিছুক্ষণ পর। ওরা ওই ছেলেগুলোর কথায় আকাশকে হাত করা পড়তে গেলে আকাশ একটা কার্ড বেরিয়ে ওরা ভয়ে আকাশকেই সালাম দেয়। ভবিষ্যতে যদি আপনাদের এরকম কুলিগিরি করতে দেখি, চাকরি হারাতে আপনাদের বেশি সময় লাগবে না। স্যার প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা কখনো আর এমন ভুল করব না। এখন ওদের নিয়ে যান আর ইফটিজিং করার দায়ে জেলে ঢুকিয়ে দিন। ঠিক আছে স্যার। পুলিশ ওই ছেলেগুলোকে নিয়ে চলে যায়। ওদের ঝামেলা শেষ করে আকাশ ইরার কাছে আসলেই বুঝতে পারে ওদের মেয়ে এসেছো তাই না? সবাই তো বুঝো, তাহলে প্রশ্ন কেন করো বলো তো? না, এমনিতে করলাম। ওরা শপিং করে বাসায় চলে আসে। অন্যদিকে পরের দিন আকাশ ওর পরিবারকে নিয়ে বেড়াতে। কিছু ঘন্টার পর ওরা ওখানে পৌঁছে যায়। এ হচ্ছে আমাদের ঘর, চলে যাই। ভিতরে চলে যায়। আকাশ বাজারে গিয়ে তরকারি কিনে আনে, এইগুলো দিয়ে রাতে রান্না করা হয়। পরিবারের সবাই খাবার খেয়ে গল্প করছে। তখন আকাশ সবার উদ্দেশ্যে বলে, আব্বু আম্মু, তোমাদের একটা কথা বলি। কি কথা? তোমরা কি জানো এরা আমাকে কেন রিজেক্ট করেছে? কেন? কারণ আমাকে বিয়ে করলে ওকে এখানে থাকতে হবে, রোদে কাজ করতে হবে, আগুনের ভয়ে জন্য আমাকে বিয়ে করতে চায়নি। কি বলিস কি আকাশ? হ্যাঁ আম্মু, ঠিকই বলেছি, বিশ্বাস না হলে তোমার বৌমাকে আকাশ যা বলছে তা কি সত্যি? হলো কি, ভালোবেসে বিয়ে করেছি, তাও সেই কৃষক ঘরে। কি পোড়া